আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। এমএফএস প্রথম ক্লাস, আজকে এমএফএস প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু একটা ছোট ইনফরমেশন শেয়ার করছি। যারা আমাদের সাথে গ্রুপে অ্যাড আছেন, অনেকজন বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন, মানে অনেকগুলি গ্রুপ, একটা গ্রুপে মেসেজ যাচ্ছে, কয়েকটা গ্রুপের মেসেজ দেখতে একটু অনেক সময় আপনার আসলে কোন গ্রুপটা ইম্পর্টেন্ট এবং কোন গ্রুপে আপনার থাকা দরকার, এই জায়গাটাতে একটু একটা ইনফরমেশন বলছি। আমাদের সাথে আপনারা যারা আছেন বিভিন্ন গ্রুপের সাথে এনশিওর করবেন যে 101 জেআইবিবি পেইড বলতে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি আছেন কিনা এটা একটু এনশিওর করবেন। কারণ পেইড গ্রুপে আমরা ক্লাসের সকল লিঙ্ক এবং সকল ধরনের ইনফরমেশন প্রোভাইড করবো, সিনopসিস যা কিছু আছে সকল কিছু ওই গ্রুপে শেয়ার। সুতরাং পেইড গ্রুপের আপনি মেম্বার হচ্ছেন কিনা এটা এনশিওর করবেন। আর কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, আমরা আইডি পাসওয়ার্ড শেয়ার করার কারণে, লিংকের পাশাপাশি আইডি পাসওয়ার্ডটা শেয়ার করার কারণে অনেকে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করছেন। আমরা কিন্তু আর কোনো ধরনের আইডি পাসওয়ার্ড শেয়ার করবো না। আমরা একটা লিংক দিব আপনাকে, আমি আইডি পাসওয়ার্ড হিডেন রেখে একটা লিংক দিব পেইড গ্রুপে, সেই গ্রুপ থেকে ওই লিংকটাকে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন যারা অলরেডি জয়েন করেছে। আর যেহেতু আমি পেইড গ্রুপে লিংক দিব, পেইড গ্রুপে আমি কোনো ধরনের আপনাদের ওয়েটিং রুম বা এরকম কোনো ইন্টিমেশন থাকবে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন কিন্তু সবাই ডিরেক্টলি জয়েন করতে পারছে, সো ডিরেক্ট জয়েন করে ফেলতে পারবেন। আর আমাদের যত রেকর্ডিং সিনোপসিস যা কিছু আছে আমার এন্ড থেকে কমিউনিকেশন আমি পেইড গ্রুপে করব। আপনারা পেইড গ্রুপে কোনো ইনফরমেশন যেহেতু শেয়ার করতে পারবেন না, টেম্পোরারি বেসিসে আপনাদের জন্য 101 নাম দিয়ে 101 জেনারেল একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা আপনাদের ইনফরমেশন শেয়ার করতে পারবেন, এনি ইনফরমেশন যে কোনো জিনিস। ওই গ্রুপে আমি আমি আমরা যে দুজন আছি, আমরা দুজন ওখানে আছি, সুতরাং আপনাদের ইনফরমেশনটা ওখানে আমরা দেখে নিতে পারবো। অনেকেই হয়তো 100তম গ্রুপে ছিলেন, এখন আবার 101 গ্রুপে আসছেন। আপনি চাইলে 100 গ্রুপ থেকে আপনি রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি একটা গ্রুপে 101-এর পেইড গ্রুপটা এনশিওর করবেন প্রথমে, তারপর পেইড গ্রুপের বাহিরের যে গ্রুপটা আছে জেনারেল গ্রুপ, সেখানটা আপনি এনশিওর করবেন। প্রফেশনাল কমিউনিটি বলতে আমাদের একটা কমিউনিটি আমরা বিল্ড আপ করেছি সকল ব্যাংকারদের নিয়ে, বিভিন্ন ব্যাংকের অনেক অনেক, ওখানে প্রায় নিয়ার অ্যাবাউট 600 হচ্ছে মেম্বার, 600। বিভিন্ন ব্যাংকের সিনিয়ররা ওখানে আছেন, ওইটা কমিউনিটি বিল্ড আপ করছি, আমাদের রিলেশনটা বিল্ড আপ করার জন্য আমরা ওই গ্রুপটা ক্রিয়েট করেছি। ওই গ্রুপটাতে আননেসেসারি কোনো মেসেজ সাধারণত দেওয়া হয় না। সো ওই গ্রুপটাতে আপনার থাকলে কোনো প্রবলেম হয় না, বরং বিশেষ কোনো ইনফরমেশন, জরুরি কোনো ইনফরমেশন হলে সেই গ্রুপ থেকে আপনি সেটা নিতে পারবেন। এ হচ্ছে গ্রুপের ক্ষেত্রে একটা ইন্টিমেশন। অনেকেই আজকেও ফোন দিয়ে বলেছেন যে ভাইয়া আমাদের সিনোপসিসটা পাইনি, কোথায় কি আছে বুঝতে পারছি না। সুতরাং আপনার সিনোপসিস রেকর্ডিং যা কিছু লাস্ট গত ক্লাসের, মানে গত ক্লাস মানে হচ্ছে লাস্ট ডেতে আমরা দুইটা ক্লাস করেছি, ইকোনমিক্সের রেকর্ডিংটা আমি শেয়ার করেছি, আর বিজনেস কমিউনিকেশনের রেকর্ডিংটা আমি এখন শেয়ার করিনি। এটা শেয়ার করব কারণ বিজনেস কমিউনিকেশনের সময় গতকালকে ইন্টারাপশন ছিল, দ্যাটস ওয়াই ওই ক্লাসটা আমি আজকে শেয়ার করব। আর সিনopসিসের ক্ষেত্রে যেটা কারেন্ট ডেটে সিনopসিসটা আমরা অ্যারেঞ্জ করে ফেলতে পারি, সেটা কারেন্ট ডেটে আমরা শেয়ার করব। তবে সিনopসিসের ক্ষেত্রে আমাদের ওয়ান ডে একটা গ্রেস পিরিয়ড দিতে হবে, সেটা হচ্ছে সে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে দুই দিনের সিনopসিস যদি আমি আগে দিতে পারি আমার এন্ড থেকে সেটা ভালো। যদি আমি আগে দিতে না পারি তাহলে আপনাদের ক্লাসের পরে আপনারা নর্মালি সানডেতে প্রিন্ট দিবেন, সানডের অফিস ডে বা তাই সেই সময়টাতে আপনাদের সিনopসিসটা আমরা গ্রুপে আপলোড করবো। এর আগে আমাদের সিনopসিস নিয়ে প্রসেসিং এর কিছু কাজ করতে হবে। সেক্ষেত্রে ফ্রাইডেটা আপনাদের একটু প্রবলেম হবে, ফ্রাইডেটা আমরা রেকর্ডিংটা আপলোড করে দিব, কিন্তু ফ্রাইডের কোনো কোনো সাবজেক্টের, যেমন বেসিক অ্যাকাউন্টিংটা, কারণ এটা পুরোটাই আমাদের নতুন করে কাস্টমাইজ করতে হবে। অন্যান্য সাবজেক্টগুলিতে অলমোস্ট সিনopসিস রেডি করা আছে, আমরা শুধু ইয়ার বা কোয়েশ্চেনের সাথে অ্যালাইন করে সাজেশনটাকে একটু চেঞ্জ করে কোয়েশ্চেনটা চেঞ্জ করবো, সেই হিসেবে এটাতে খুব বেশি প্রবলেম হবে না, আমরা আপলোড করে দিতে পারবো উইদিন শর্ট টাইম। কিন্তু বেসিক অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের একটু এডিশনাল টাইম প্রোভাইড করতে হবে, কারণ প্রত্যেকটা প্রেজেন্টেশনই আমরা আলাদা করে। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক ইনফরমেশন। রেগুলার বেসিসে যারা আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসের পর পর সিনopসিস দিয়ে দিব, রেকর্ডিং থাকবে গ্রুপে, পেইড গ্রুপে, সেখান থেকে আপনি আপনার মতো করে প্রিপারেশনটাকে আপডেটেড করবেন।
গ্রুপে অ্যাড হয়েছি, পেইড গ্রুপে অ্যাড হয়েছি, শেষের দিকে এসে ভাইয়া সবকিছু দেন একসাথে রেডি করব, এই টাইপের অ্যাক্টিভিটিসে যায় না। কারণ ওই টাইপের অ্যাক্টিভিটিস যে যারা গিয়েছে বা যায়, তাদের রেজাল্টটা কিন্তু খুব পজিটিভ হয় না। সেই জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করব যে শুরু থেকেই আপনি অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিসে জয়েন করেন। যেভাবে প্র্যাকটিস করতে বলছি সেভাবে প্র্যাকটিস করেন, আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আজকে আমাদের এমএফএস নিয়ে আজকে আমাদের ক্লাস, এমএফএস এর এটা আমাদের প্রথম ক্লাস। সো এমএফএস এ আমরা আগে একটু কোয়েশ্চেনটা নিয়ে যদি একটু দেখি। কোয়েশ্চেনটার ক্ষেত্রে লাস্ট ফিফটিন ফিফটিন ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনটার ক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তাহলে আমি আশা করছি এতটুকু বড়তে হয়ে যাওয়ার কথা। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, এটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, মানে জাস্ট গত বছরের গত গত সেশনের কোয়েশ্চেন। এখানে প্রথমেই একটা প্রশ্ন আসছে। আহ, আপনাদের 5টা কোয়েশ্চেন 10টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রথমে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইনফ্লেশন, ডিফাইন ডিমান্ড পুল অ্যান্ড কস্ট পুল ইনফ্লেশন। এটা ইকোনমিক্স এর প্রশ্ন। ইকোনমিক্সে এই প্রশ্নটা আমরা যারা ইকোনমিক্সে ক্লাসে ছিলেন, আমরা ইকোনমিক্সে এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করেছি। ইকোনমিক্স এর প্রশ্ন, মানে ফর্মাল ওয়েতে এটা এমএফএস এর কোয়েশ্চেন না। হাউ ডাজ দ্য সেন্ট্রাল ব্যাংক ইউজ রিজার্ভ রেশিও টু রিডিউস ইনফ্লেশন? রিজার্ভ রেশিওটাকে কিভাবে চেঞ্জ করে? হোয়াট ইজ নিয়ার মানি, গিভ অ্যাট লিস্ট টু এক্সাম্পল। নিয়ার মানিটা বই থেকে আসছে, বাট সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ রেশিওটার মাধ্যমে কিভাবে ইনফ্লেশনটাকে রিডিউস করে, এইটা স্ট্রেট ফরওয়ার্ড বইয়ের কোয়েশ্চেন না, এটা একটু বাহির থেকে ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। হোয়াট ইজ ইনফ্লেশন, ডিফাইন ডিমান্ড পুল অ্যান্ড কস্ট পুল ইনফ্লেশন। এটা ইকোনমিক্স এর জন্য কমন প্রশ্ন, বাট ইকোনমিক্স এর বইতেও কিন্তু এই প্রশ্নটা নাই। এটা ইকোনমিক্সে 96 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এই কোয়েশ্চেনটা আসছিল। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনটা আমরা নোটিফাই করি এবং সেখানে এই কোয়েশ্চেনটা আমরা প্র্যাকটিস করি, কিন্তু এমএফএস এর জন্য আসলে এই প্রশ্নটা পড়ানো হয় নাই। হিসাব অনুযায়ী এই দুইটা প্রশ্ন কিন্তু বাহির থেকে আসে, মানে একদম আউট অফ ট্র্যাক। সি নাম্বার প্রশ্নটা আমাদের পরীক্ষায় কমন প্রশ্ন, আমাদের কমন পড়েছে, বা এটা আমাদের শিট সাজেশন সলিউশন বা আইবিবি বই থেকে আসে প্রশ্ন। সাপোজ বাংলাদেশ ইকোনমি হ্যাজ দ্য ফলোইং ফর্মস অফ মানি। এটা বইয়ের প্রশ্ন, তবে মানে এটা আমরা প্র্যাকটিস করেছি। তবে এখানে যে জায়গাটাতে আপনাদের সবার ক্ষেত্রে একটু অব্লিগেশনস ক্রিয়েট করেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করেছি, আমি একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আপনি কোয়েশ্চেন এখনো অ্যানালাইসিস করতে পারবেন না, বিকজ আপনি তো বইটা এখনো সব পুরো বই পড়তে পারেন। আপনি যখন পাশ করবেন তখন আপনি অ্যানালাইসিস, আমি অ্যানালাইসিস করে দিলে যেটা হবে, আপনি বুঝতে পারবেন যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন থাকে। হ্যাঁ, এটা খুব জরুরি। আমি সব কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো না, একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য কোয়েশ্চেনের ডিসকাশন। বরাবরের মতো প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন ছিল সেটার এই দুইটা টপিকস নিয়ে পরীক্ষার কোয়েশ্চেন আসছিল। মানি মাল্টিপ্লায়ার এবং মনিটারি বেস, অর্থাৎ M0, এটা নিয়ে পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে কোনো কোয়েশ্চেন ছিল না। যারা প্রিপারেশন নিয়েছে ম্যাক্সিমাম সময়, যারা প্রিপারেশনে গিয়েছে, তারা M1 এবং M2 এটা প্রপার ওয়েতে জানে। কিন্তু মানি মাল্টিপ্লায়ার যদি সোজা জিনিস, এবং মনিটারি বেস এটাও সোজা ছিল, কিন্তু অনেকেই এই ম্যাথের এই দুইটা টপিকস দিতে পারেনি। কারণ এই দুইটা টপিকস আসলে আগের ইয়ারের কোনো কোয়েশ্চেনের সাথে লিঙ্ক ছিল। আগের ইয়ারে যাই আসছে, M1 M2 মিলে ম্যাথ আসছে। ম্যাথের ক্ষেত্রে এইটা একটা প্রবলেম ক্রিয়েট করেছিল। মানে যদি বলি প্রবলেম ক্রিয়েট করেছিল, যেহেতু এখন আমি একটা ম্যাথ প্র্যাকটিস করেছি, M1 M2 করেছি, মানি মাল্টিপ্লায়ারটা করতে পারি নাই, বা M0 করতে পারি নাই, এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আমরা আমাদের এন্ড থেকে আমরা এই তিনটা জিনিস আসলে কভার করেছি, M1 M2 এটা কভার করেছি, মানি মাল্টিপ্লায়ারটা কভার করেছি, কিন্তু মনিটারি বেসটা সম্ভবত আমিও প্র্যাকটিস করাইনি। মানে আমরা প্রিডিকশন করেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেই প্রিডিকশন অনুযায়ী সেইটার বাহির থেকে M0টা আসছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ডিমান্ড
ফর মানি ইন ইকোনমি, হুবহু বইয়ের প্রশ্ন, মডিউল এ থেকে আসছে এটা সরাসরি। এক্সপ্লেন থ্রি মোটিভস অফ হোল্ডিং মানি ফর গেইনস, সরাসরি বইয়ের প্রশ্ন হুবহু, একদম এই আর্ট বই থেকে আসছে সরাসরি। অ্যাজ অফ জুন 2024 ন্যারো মানি এমন কনস্টিটিউট 20%, এই ম্যাথটা হুবহু আমাদের কমন পড়েছে, মানে আমরা প্র্যাকটিস করেছি। এবং পরীক্ষার কেউ যদি ঠিক পরীক্ষার আগের দিন আমাদের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে জয়েন করে থাকে, আপনারা দেখেছেন আমাদের প্রথম ক্লাসে রায়হান বলেছিল এই কথা, রায়হান সাহেব এই কথাটা বলেছিল, আমরা আগের দিন এই ম্যাথটা প্র্যাকটিস করেছি। আহ সেই হিসাবে এই ম্যাথের কোঅর্ডিনেশনটা আগের দিন যারা ক্লাস করেছে, যারা ওই যে বারবার একটা কথা বলি, আমার সাথে কানেক্টিভিটিটা স্ট্রং থাকতে হবে লাস্ট ডে পর্যন্ত, এক্সামের আগ পর্যন্ত। কারণ শেষের দিকে কিছু টপিকস নিয়ে আমি যখন অ্যানালাইসিস করার পরে মনে হচ্ছে টপিকস গুলি এডিশনালি প্রেশার দিয়ে পড়া দরকার, একটু আলাদা কনসেন্ট্রেশন রাখা দরকার, তখন কিন্তু আমি বলি, হাইলাইট করি যে ভাইয়া এটা একটু ভালো করে পড়ো, আবার এটা পড়ে, আবার এটা পড়ে। এই ম্যাথটা সেরকম স্ট্রাকচারে ছিল। অনেকে হয়তো এমএফএস পরীক্ষা দিতে যে প্ল্যান করেছেন, শেষ দিন ভাই একটা ক্লাস করবে না, এটা আর পড়ার দরকার নাই, এই অ্যাক্টিভিটিসে গিয়ে এটা আসলে প্র্যাকটিস করতে পারে বা পড়ে। বাট এটা আমরা ফুল ম্যাথটা লাস্ট দিন প্র্যাকটিস করেছি। এটার পাশাপাশি এমন এমটির পাশাপাশি এম1 এবং এম টু যখন পার্সেন্টেজ অনুযায়ী আসে তখন কিভাবে আসে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এটা কমপ্লিটলি কমন একটা প্রশ্ন ছিল আমাদের সিলেবাস সাজেশন প্ল্যানের সাথে। 3 নম্বর প্রশ্ন, ব্রিফলি এক্সপ্লেন হাউ ব্যাংক ক্রিয়েট মানি। তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কতবার কয়েক কোটিবার বলছি এই প্রশ্নের ক্ষেত্রে, আল্লাহ ছাড়া কেউ জানে। একদম ডিরেক্ট কোয়েশ্চেনটা আসছে, ব্রিফলি এক্সপ্লেন হাউ ব্যাংকস ক্রিয়েট মানি, টু হোয়াট এক্সটেন্ট এ সিঙ্গেল মানি ক্যান ক্রিয়েট মানি, এ সিঙ্গেল ব্যাংক ক্যান ক্রিয়েট মানি। 10-এ 10, কেউ যদি একটা, এটা এক্সাম্পল দিয়ে আমরা করেছি, কেউ যদি এক্সাম্পলটা দিয়ে সুন্দর করে লিখতে পারে, এই কোয়েশ্চেনে 10-এর মধ্যে 7-8 পাওয়াটা কোনো ব্যাপার। ওকে, what will happen to the price of money interest rate if money supply decrease, show in graph। যদি মানি সাপ্লাইটা কমে, যদি মানি সাপ্লাইটা কমে তাহলে প্রাইসের স্ট্রাকচারটা কেমন হয়, এটা আসলে সাপ্লাই সাপ্লাই লটাকে এখানে আসলে ইলাস্ট্রেট করা হয়েছে। এটা একদম প্রথম চ্যাপ্টারের একটা প্রশ্ন, এটা প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, কিন্তু এটা একটু ঘুরিয়ে এসছে বলে আমি ধরে নিতে পারি। বাট ফ্যাক্ট হচ্ছে, যারা ইকোনমিক্সে কন্টিনিউশন আছে, ইকোনমিক্সের মডিউল 2-তে আমরা এই প্রশ্নটা আলোচনা করেছি। আমরা ইজিলি প্রাইস এবং সাপ্লাইয়ের মধ্যে আমরা মানে ডিটারমিনেশন বা দুটোর মধ্যে চেঞ্জ আমরা ইজিলি আলোচনা করছি, এটা কমন কনসেপ্টের প্রশ্ন, কিন্তু একটু ইন্টেলেকচুয়াল বেশি, দেখে শুনে অ্যান্সার করতে সি। তাহলে যদি আমরা এখানে প্রশ্নের কথা বলি, এখানে দুইটা কোয়েশ্চেন আউট অফ রেঞ্জ আসছে, মানে আমার শীট না, আমার পড়ানো না, এটা বই থেকেই আসে, বইয়ের বাইরে থেকে আসছে। আর এই ম্যাথের M0, তারপরে 2 নম্বর প্রশ্নটা হুবহু কমন, 3 নম্বর প্রশ্নটা এতটুকু পর্যন্ত আলটিমেটলি কমন বলা চলে। সাপোজ দ্যাট ইনক্রিজ ইন মানি সাপ্লাই লিড টু রাইজ দ্য স্টক প্রাইস, ডাজ ইট মিন দ্যাট when you find money supply has sharply increased in the past week you should go out and buy stocks, why and why not, logically explain। এটা আসলে স্টক এন্ড বন্ড থেকে এই কোয়েশ্চেনটা আসছে, এটা বইয়ের প্রশ্ন বলা চলে, এটা বইয়ের প্রশ্ন বলা চলে, বইতে এই টপিক্সটা নিয়ে বলা আছে, কিন্তু এটা আপনার সেম আরেকটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু সরাসরি ডিরেক্ট থাকছেন না। দিলাম ওরে দেখছি আমি না একটা কোয়েশ্চেনে ডিরেক্ট থাকছে, অন্য কোয়েশ্চেনে কিন্তু একটু চেঞ্জ করে দিচ্ছে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনে কিন্তু দুইটা কোয়েশ্চেন চেঞ্জ ছিল, এতক্ষণ পর্যন্ত 2 নম্বর কোয়েশ্চেনটা আমি হুবহু পেয়েছি। 3 নম্বর কোয়েশ্চেনে স্টকের এই পার্টটা যদি আপনি মানে খুব মগজ শার্পলি না থাকে, তাহলে আপনার এই কোয়েশ্চেনটা অ্যান্সার দেওয়াটা আপনার জন্য tough। 4 নম্বর, ডিসকাস দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম, মনিটারি সিস্টেম এন্ড পেমেন্ট সিস্টেম। সোজা কমন প্রশ্ন, হাউ ডাজ দ্য পেমেন্ট সিস্টেম অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। সোজা মডিউল 6 প্রশ্ন, হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার অ্যামং বিএফটি এন্ড এনপিএসবি আরটিজিএস। সোজা। 4 নম্বর প্রশ্নটা তিনটা সেট, তিনটা পার্ট, হুবহু বই থেকে
আসছে, প্রিপারেশন কনসেপ্ট পড়াশোনার থেকেই আসছে। সো এখন পর্যন্ত এই চারটা প্রশ্নের মধ্যে আমরা যদি ফুল প্লেজে যদি বলি যে ভালো কমন পড়েছে বা ভালো লেখার মতো কোয়েশ্চেন চার, লেখার মতো কোয়েশ্চেন ছিল দুই। তিনের মধ্যে প্রথম দুইটা ভালো ছিল, 3 নম্বরে আবার স্টক মিলিয়ে একটু পেঁচানোর কারণে এটাকে আমি এই 5 ডিসরিগার্ড করেছি। 1 নম্বর প্রশ্নে এ আর বি কে আমি ডিসরিগার্ড করেছি, বাট সিটা আমি ভালো লিখতে পারতাম, ডিটার পার্শিয়ালি আমি লিখতে পারতাম, ফুলটা লেখাটা আমার কত সুন্দর হতো না। এখন পর্যন্ত 4 পর্যন্ত আলোচনায় দুইটা প্রশ্ন হুবহু আমি কমন পেয়েছি, মানে লেখার মতো। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস? হোয়াট আর দ্য ব্রড ক্যাটাগরিজ অফ পেমেন্ট সার্ভিস হুইচ আর অ্যালাউড ইন বাংলাদেশ টু এমএফএস? এমএফএস নিয়ে প্রশ্ন আসছে। কমন টপিকস, ইম্পর্টেন্ট টপিকস ভালো করে পড়তে হবে বলার কথা ছিল, এটা কমন প্রশ্ন। হোয়াট কাইন্ড অফ চ্যালেঞ্জেস মে বি দ্য এনকাউন্টেড বাই দ্য ডিজিটাল ব্যাংক এন্ড ইট কাস্টমার্স ইন বাংলাদেশ? সাজেস্ট সাম সলিউশন ইন দোজ চ্যালেঞ্জেস। ভালো কোয়েশ্চেন এটা। আমরা ডিজিটাল ব্যাংক একটা শর্ট নোট পড়েছি। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে কাস্টমাররা কোন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারে, এটা আসলে এমএফএস এর সাথে মিলে। এমএফএস মানে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে মিলে। ডিজিটাল ব্যাংকগুলো তো আপনার সবই ডিজিটাল প্ল্যাটফর্ম। যারা অ্যানালগ কাস্টমার, তারা ডিজিটালে সাধারণত ইউজ টু হবে না, ওতে নানা রকম ব্যারিয়ার ফেস করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের সেখানে উম, তারা যদি টেক এক্সপার্ট না হয় তাহলে সেখানে প্রপারলি সার্ভিলেন্স করতে পারবে না। তারপরে হচ্ছে সেখানে নানা রকম ম্যাল প্র্যাকটিস হয়ে তার ফান্ড ডিমলিশ হয়ে যেতে পারে, যেটা সে চোখের পলকে তার ফান্ড সরে যেতে পারে যদি কোনো ধরনের স্ক্যাম, পাসওয়ার্ড স্ক্যাম অথবা স্ক্যামের সাথে জড়িত থাকে, বা সে বুঝতে পারে না কোনো একটা লিঙ্কে জয়েন করেছে, সেখান থেকে তার মোবাইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে তার পুরো ফান্ডটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু এরকম ঘটে, আমরা দেখেছি, বিভিন্ন মুভিতে দেখেছি। সেই কোয়েশ্চেনটাকে আসলে এখানে আহ, মানে আনানো হয়েছে। সো যেহেতু ডিজিটাল ব্যাংক আমি জানি এবং এটা হচ্ছে 4 মার্কসের কোয়েশ্চেন, ডিজিটাল ব্যাংক কাকে বলে, ডিজিটাল ব্যাংকের ড্র ব্যারিয়ার্স, এটা আসলে মানে একদম আপনার ট্র্যাকের বাহিরের কোয়েশ্চেন এটা বলা যাবে না। মানে সিমস টু বি মানে নোন টপিকস ফর ইউ। হয়তো মনে হচ্ছে যে একদম ভাইয়া কাগজে কলমে লেখাটা হয়তো মানে আমার হয়নি বা কাগজে কলমে লিখি নেই, বাট টোনটা আপনার পরিচিত। এই পরিচিত টোনটা কিন্তু এমএফএস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমি আসলে কি পড়ছি, তার সাথে রিলেভেন্ট টপিকস যদি কোনোটা আসে সেটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সিভিক সেন্স অ্যাপ্লাই করে লিখতে হবে। এই কোয়ালিফিকেশনটা কিন্তু এমএফএস পরীক্ষার সময় থাকতে হবে। হোয়াট ইজ এসএমএস ব্যাংকিং? হোয়াট ডু ইউ মিন বাই পুশ অ্যান্ড পুল মেসেজ ইন এসএমএস ব্যাংকিং? এটা সোজা, এটা আমরা পড়েছি বা এটা আমাদের পড়ার মধ্যে থেকে মোটামুটি আসছে। তবে পুশ অ্যান্ড পুল মেসেজ ইন এসএমএস ব্যাংকিং এটা আইসিটির একটা কোয়েশ্চেন, মানে পার্ট 2 আইসিটির পার্টের একটা কোয়েশ্চেন, যেটাকে আমরা এসএমএস এর যদি ডিটেইলটা আমরা পড়ি তাহলে সেখানে এটা পাওয়া যায়। What are the typical push and pull service a bank may offer under SMS banking? এসএমএস ব্যাংকিং এর ক্ষেত্রে পুশ এবং পুল সার্ভিসটা কিভাবে এক্সিকিউট করা যায় বলা চলে। এসএমএস ব্যাংকিং এর এই অংশটুকু এমএফএস সাবজেক্টের মূল যে ধারার বই সেই বইয়ের বাহিরের টপিক সেটা। ঠিক আছে, এ আর বিটা আপনার কমন পড়েছে, মোটামুটি আপনি লিখতে পারছেন। সি, এসএমএস ব্যাংকিংটা আপনি বুঝতে পারছেন 2, হোয়াট ডু মিন বাই পুশ অ্যান্ড পুল মেসেজ, যদিও এটা আপনি জানতে পারলে লিখতে পারতেন খুব সহজে, কিন্তু আপনি না জানলে সেটা লেখাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। 4 নম্বরে বলা হচ্ছে ব্যাংক পুল এবং পুশ অপশন সার্ভিসের মাধ্যমে ব্যাংক কি কি সার্ভিস প্রোভাইড করে। আসলে এসএমএস এর ক্ষেত্রে আপনারা জানেন অনেক সময় আপনার একটা এসএমএস দিলে সবাই পায়, আবার আপনি নিজে সেন্ড করলে অন্য একজন পায়। এই এক ক্লাসিফিকেশন থেকে আসলে এই প্রশ্নটা দিয়েছে। এটা খুব বেশি কমন বলেছে, কমন পড়েছে এটা কিন্তু বলা যাবে। 9 নম্বর, what do you understand by the gold standard exchange rate system? What kind of exchange rate system were evolved after the abandonment of gold standard? এটা মডিউল সি এর একটা প্রশ্ন, মডিউল সি থেকে আসছে। মডিউল সি একদম একদম কমপ্লিট একটা কোয়েশ্চেন, কমপ্লিট কোয়েশ্চেন।
এটা মডিউল সি থেকে আসছে। হোয়াট ইজ ফরেন কারেন্সি রিজার্ভ, হোয়াই ডু কান্ট্রিজ কিপ ফরেন কারেন্সি রিজার্ভ, বইয়ের প্রশ্ন বা আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ওয়াই এফডিআই ইনফ্লো ইন বাংলাদেশ ইন লো অ্যান্ড ইভেন ডিক্লাইনিং ইন রিসেন্ট ইয়ার্স, কনসেপ্ট এফডিআই এর কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। রেমিটেন্স ইজ হেল্পিং টু স্টেবল দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কনসেপ্ট, এটা বেসিক কনসেপ্টের কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনটা আমরা আবার অ্যান্সার করতে পারছি। তাহলে এখন পর্যন্ত 6টা কোয়েশ্চেনের মধ্যে একদম কমফোর্ট জোনে 3টা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতে পারছেন, আর বাকি 3টা কোয়েশ্চেনের আংশিক আপনি অ্যান্সার করতে পারছেন না, আংশিক আপনার হয়তো ট্র্যাকের বাহির থেকে আসছে। ওই যে 3টা কোয়েশ্চেন আমি বলেছি আংশিক, সেই 3টা কোয়েশ্চেনের একটা বা একটা অংশ কিন্তু বাহির থেকে লেজ অ্যাড করে দিচ্ছি। 7, এক্সপ্লেন দ্য কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মেজার্স অফ সেন্ট্রাল ব্যাংক, আমরা এটা পড়েছি। এটা একদম হুবহু কমন প্রশ্ন। যদি ক্লাস কন্টিনিউ আমরা রেগুলার ইয়েতে করতে পারি, আজকে হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বরাবর ক্লাসের মধ্যে বলেছি। স্টাডিজ ফাইন্ড দ্যাট গ্রেটার সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স হেল্প কিপ ইনফ্লেশন লো, ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? পড়েছি, মানে ডিরেক্ট পড়ি নাই, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের ড্রব্যাক গুলি, পজিটিভ দিকগুলি আমরা আলোচনা করেছি, সেখান থেকে এই প্রশ্নটা আসছে। স্টেট দ্য রেসপন্সিবিলিটি অফ এমআরএ অ্যাজ এ রেগুলেটর অফ মাইক্রো ফাইন্যান্সিয়াল সেক্টর ইন বাংলাদেশ। মাইক্রো ফাইন্যান্সিয়াল সিস্টেমের রেগুলেটর হিসেবে এমআর এর রেসপন্সিবিলিটিটার কথা বলা হয়েছে, এবং তারা আসলে কি কাজ করে সেটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। এটা মাইক্রো ফাইন্যান্সের যে কোয়েশ্চেন আছে, মাইক্রো ফাইন্যান্সের পার্টটা আমরা সাধারণত পড়েছি, মাইক্রো ফাইন্যান্সটা আমরা পড়েছি, এবং মাইক্রো ফাইন্যান্সের ওই পার্টে, মাইক্রো ফাইন্যান্সের ওই পার্টে আমরা এই এইটার আংশিক বা অংশ বিশেষ, এই রেগুলেটরি অথরিটি কিভাবে কাজ করবে, বা এই রেগুলেটরি অথরিটির কাজ কি, সে তারা কিভাবে মাইক্রো ফাইন্যান্সকে কন্ট্রোল করে, সেই অ্যাক্টিভিটিস গুলি নিয়ে সাধারণত এটা বলা হচ্ছে। এটা একদম ট্র্যাকের বাহিরে বলা যাবে না, কারণ আপনি যদি এম আর এ কে যদি মানে মিনিং করে, তাহলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, বুঝতেই পারছেন যে মাইক্রো ক্রেডিট যারা অথরাইজ করে, যারা সুপারভাইজার, তাদেরকে এমআরএ বলে। সো এটা একদম একদম উল্টাপাল্টা প্রশ্ন বলা যাবে না, আমার কমন প্রশ্ন বা কাছাকাছি লেখার মতো অবস্থা। এখন পরীক্ষার হলে ঝামেলা হয়ে যাচ্ছে, এমআরএ মানে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটা যদি আপনি না জানেন তাহলে এই 6 নম্বরে কিন্তু অ্যান্সার করাটা আপনার টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি এটা জানেন যে এমআরএ মানে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটা আপনি যেভাবে হোক না কেন আপনি নিজে করতে দেখবেন। কারণ মাইক্রো ক্রেডিট কি জিনিস, এমআর কি জিনিস, এগুলো কিন্তু আমরা আবার শর্ট নোটে পড়ে আসছি। সো 7 নম্বর কোয়েশ্চেনটা চাইলে আপনি অ্যান্সার করতে পারেন, এবং খুব ভালো করে অ্যান্সার করতে পারেন। এবিসি পুরোটাই হ্যান্ড রাইটিং কোয়েশ্চেনের অ্যান্সার। ডি নাম্বারটা আপনি হয়তো একটু একটু ব্রেনটাকে রিঅ্যারেঞ্জ করে অ্যান্সার করতে। 8 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য কি রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি রোল অফ বাংলাদেশ ব্যাংক ইন মেনটেনিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটারি স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি? লাস্ট মডিউল থেকে কোয়েশ্চেনটা আসছে, এটা আমরা আলোচনা করেছি। এক্সপ্লেইন দ্য ফাংশন অফ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, ইদ্রা, শর্ট নোটে আমরা এটা পড়েছি। ডিফারেন্সিয়েট বিটুইন মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট ইন টার্মস অফ দেয়ার পারপাস, ইনস্ট্রুমেন্ট এন্ড পার্টিসিপেশন। শেয়ার এন্ড বন্ডের একটা চ্যাপ্টারে সরাসরি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের এই কোয়েশ্চেনটা দেওয়া আছে। সো 8 নম্বর, অ্যাজ ইউজুয়াল, আপনি যদি মনে করেন যে ভালোভাবে অ্যান্সার দিতে চান, এই কোয়েশ্চেনটাও আপনি অ্যান্সার দেওয়ার মতো অবস্থা ছিল। Distinguish between the primary and secondary market. How does each serve the needs to investor and issues? প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট, শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিভাবে কাজ করে, আমরা মানে মোটামুটি প্রাইমারি এন্ড সেকেন্ডারি মার্কেটের ডিফারেন্সটা আমরা পার্থক্যের মধ্যে পড়েছি। 9-এর বি, হোয়াট আর দ্য কোর অবজেক্টিভ অফ ইসলামিক ফাইন্যান্স এন্ড হাউ ডু দে অ্যালাইন উইথ শরিয়া প্রিন্সিপাল? একদম হুবহু কমন প্রশ্ন। হাউ ডু ইসলামিক স্কলার্স এনশিওর কমপ্লায়েন্স উইথ শরিয়া ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট? পড়েছি, এটা কমন প্রশ্ন। কারণ আমরা এখানে 2টা চ্যাপ্টারের কথা বলি, একটু পরে চ্যাপ্টারের কথা আমরা হয়তো যাব, তখন দেখবেন শরিয়া বেস ব্যাংকিং এর একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে এই 2টা প্রশ্ন আসছে, এবং এটার সাথে শেয়ার মার্কেটের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেটের একটা অব্লিগেশনকে এখানে অ্যাড করে দিয়েছে।
এই জায়গাটাতে সেন্ট্রাল ব্যাংকের চ্যাপ্টার আছে একটা, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। সেন্ট্রাল ব্যাংক থেকে, যদিও ইদ্রাটাও সেন্ট্রাল ব্যাংক থেকে দিয়েছে, সেন্ট্রাল ব্যাংকের চ্যাপ্টারে আমরা ইদ্রাটা পাবো, কিন্তু মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের পার্থক্যটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের চ্যাপ্টার থেকে দেন, এটা অন্য একটা চ্যাপ্টার থেকে দিচ্ছে। 7 নম্বরে আমরা দেখেছি যে ক্রেডিট কন্ট্রোল, এটা সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সি সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট জাস্টিফিকেশন সেন্ট্রাল ব্যাংক। এমআরএ, রেগুলেটর, মাইক্রো ফাইন্যান্স রেগুলেটর হিসেবে কাজ করে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে দেয় নাই, এটা দিচ্ছে মডিউল। এটা আসলে সেন্ট্রাল ব্যাংক থেকে আসছে, তাহলে এই কোয়েশ্চেনটা আবার সেন্ট্রাল ব্যাংক থেকে দিচ্ছে। 6 নম্বরের যে বিভিন্ন পার্ট আছে, এটা 2-3টা চ্যাপ্টারকে একসাথে মার্চ করে দিচ্ছে। শর্ট নোট, শর্ট নোট আসে যে কোনো 5টা। এই 5টার মধ্যে আপনাকে পরীক্ষায় প্রশ্ন থাকে 60টা, সেখান থেকে 5টা দিতে হবে। বাংকা ইন্স্যুরেন্স কনসেপ্টটা আমাদের ছিল, অনেক সময় অনেকে শেষে পরীক্ষার হলে গিয়ে এটাতে একটু এলোমেলো হয়েছে। রেপো রিভার্স রেপো, এটা আমাদের কমন ছিল। প্রিন্সিপাল এজ এন প্রবলেম, এটা কমন ছিল। ক্রেডিট গ্যারান্টি স্কিম কমন ছিল। তাকাফুল, এটা আসলে অনেকেই পড়ে যায় নাই, কিন্তু এটা সোজা জিনিস। আসলে ইন্স্যুরেন্সের যে অব্লিগেশনসটা কমার্শিয়াল ব্যাংকে ছিল থাকে, সেইটার অব্লিগেশনস অ্যারাবিক পোর্শনে, সেটার অব্লিগেশনসটাকে তাকাফুল বলা। ইনক্লুসিভ ফাইন্যান্সিং, এটা একদম কমন। ফেইথ মানি অ্যান্ড ফিডুশিয়ারি মানি, এটা কমন কোশ্চেন। আউফি এবং আইএফএসবি, এটা ইসলামী ফাইন্যান্স থেকে আসছে। তাহলে দেখেন, ইসলামী ফাইন্যান্স থেকে শর্ট নোট আসছে 2টা, এক, দুই। বাকিগুলো অন্য জায়গা থেকে আসছে। 5টা শর্ট নোট লেখার ক্ষেত্রে আমরা যেটা ব্যারিয়ার পেয়েছি, 5টা শর্ট নোট আপনি ইজিলি লিখতে পারেন। পেইড মানির এই শর্ট নোটটা, ইনক্লুসিভ ফাইন্যান্সিং এটা কমন, প্রিন্সিপাল এজ এন প্রবলেম এটা কমন, রেপো রিভার্স এটা এটা কমন, ক্রেডিট গ্যারান্টি স্কিম এটা কমন। বাংকা ইন্স্যুরেন্স আমার কাছে কমন মনে হচ্ছে, কিন্তু এই কনসেপ্টটা নিয়ে আমরা পরীক্ষার আগে আলোচনা আসলে করিনি। অন্য সাবজেক্টের সময় তো কথা বলেছি, কিন্তু এমএফএস এর আগে আলোচনা করি নেই। দ্যাটস অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কনসেপ্ট যেহেতু ছিল না, সেজন্য আমি লিখতে পারি। এই হচ্ছে মোটামুটি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। তাহলে এমএফএস এর কোয়েশ্চেন আমি কেন এত ভেঙে ভেঙে বলেছি বা বলার চেষ্টা করছি, কিছু কোয়েশ্চেন আউট অফ রেঞ্জ থাকছে এমএফএস, কিছু কোয়েশ্চেন আপনি যা পড়েছেন, 3 ধরনের কোয়েশ্চেন থাকছে এমএফএস। 1 নম্বর হচ্ছে আপনি যা পড়েছেন তা হুবহু কমন পড়েছে, এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। এইটা ধরে নেন 60% কোয়েশ্চেন থাকবে আপনার হুবহু কমন। আমি যদি এখান থেকে আগাই, যে আমি হুবহু আমাদের কমন থেকে, কারণ আমাদের তো জাস্টিফিকেশন কমন, 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 এটা আমরা ডিটেল আলোচনা করি নাই, এটা ডিটেল আলোচনা করি নাই, এটা ডিটেল আলোচনা করি। কেউ যদি সিভিক সেন্স অ্যাপ্লাই করে লিখেছে তাহলে লিখেছে। আচ্ছা, বাট বাট এটাকে আউট অফ দ্য বক্স বলতে পারবো না, শুধু এটাই আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন ছিল। বাট অন্য যেই 6টা শর্ট নোট, এটা আসলে এমএফএস এর রেঞ্জের সাথে যায়, কারণ তাকাফুল ইসলামিক ফাইন্যান্সের একটা ফোর ইম্পর্টেন্ট পয়েন্ট, আউফি, আইএফএসবি, এটা ফোর ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল কমন প্রশ্ন। এই জায়গাগুলিতে যখন আমি আসছি, তখন ইসলামী ব্যাংকিং এর এগুলি কমন ছিল, এগুলি এই 3টাই বইয়ের প্রশ্ন, এই 3টা বইয়ের প্রশ্ন, 2টাই বইয়ের প্রশ্ন, এটাও বইয়ের প্রশ্ন। এই জায়গাতে এসে রেমিটেন্সটা সিভিক সেন্স অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটায় এসএমএস টা কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। তারপরে এখানে ইন্টারেস্ট রেটেড, এটা সিভিক সেন্স অ্যাপ্লাই করতে হবে, এটা সিভিক সেন্স অ্যাপ্লাই করতে হবে। এই ম্যাথের প্রথম 2টা আউট অফ দ্য বক্স। তবে যদি আমি সামারি করি, সামারির মধ্যে দেখতে পাচ্ছি যে ওভারঅল 100 মার্কসের মধ্যে 60% মার্কস আপনার হুবহু কমন পড়বে, মানে আপনার নিজের লেখা। 60%, 3 সেট 4 সেট কোয়েশ্চেন আপনি নিজে হুবহু লিখতে পারবেন, 4 সেট কোয়েশ্চেন মানে মোটামুটি কমন পেলে। কিছু কোয়েশ্চেন থাকবে, 2টা 4টা কোয়েশ্চেন, 2-3টা কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে আপনি কনসেপ্টটা জানেন, কনসেপ্টের উপর বেস করে আপনাকে ইলাস্ট্রেশন করতে হবে। 2টা প্রশ্ন পাবেন অ্যাটলিস্ট, মানে 5, 7, 8 মার্কসের। 1টা 2টা প্রশ্ন পাবেন, যেই 2টা প্রশ্ন, 1টা 2টা প্রশ্ন হয়তো দেখছেন আপনি রেঞ্জের বাইরে থাকছে, আউট অফ দ্য বক্স যেটাকে আমি বলি, মানে একদম এক্সট্রাঅর্ডিনারি টাইপের কোয়েশ্চেন, আউট অফ ইউর রেঞ্জ। 1টা 2টা প্রশ্ন কিন্তু থাকতে পারে বা থাকে।
80% প্রিপারেশন আপনার একদম ক্লিয়ার থাকবে। মোটামুটি আমাদের প্রিপারেশন যেটা নিব সেটা। 20% প্রিপারেশন, কিছু জায়গায় কনসেপ্ট অ্যাড করতে হবে, কিছু জায়গায় একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিলে সেটাকে আপনি অ্যালাইন করতে হবে। এমএফএস এর স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম। এই সাবজেক্টে যদি ইকোনমিক্স হতো, যেমন গতকালকে আমরা ইকোনমিক্স নিয়ে যখন আলোচনা করেছি, তখন কিন্তু আমরা ফ্লরিশলি ফুল কোয়েশ্চেনের ম্যাক্সিমাম জায়গাটাকে কমন হিসেবে টেস্ট ঠিক করেছি, এবং সেখানে আনকমন অংশ অ্যাড করেছে, এটা খুব কম ছিল। আমরা নেক্সট ক্লাসে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যখন আলোচনা করবো, সেখানে দেখবো একদম আনকমন কোনো কিছু নাই, সব বইয়ের প্রশ্ন হুবহু অ্যাড করেছে। ল অ্যান্ড প্র্যাকটিসে কিছু ইন্টেলেকচুয়াল ইস্যু আসবে, এমএফএস এও ইন্টেলেকচুয়াল ইস্যুটা সাধারণত ইনকাট করে। তাহলে এমএফএস পরীক্ষা যারা দেন, বিভিন্ন জন বলেন পরীক্ষা দিয়ে, ভাইয়া পরীক্ষা দিয়ে আসছে, ভালো পরীক্ষা দিছি, ভালো হয়নি, ভালো রেজাল্ট আসে নাই। এর কারণগুলি হচ্ছে, এই কারণগুলি অ্যানালাইসিস করার জন্য আমি এই প্রশ্নটা এত লম্বা সময় ধরে অ্যানালাইসিস করছি, এটার মধ্যে আসলে কোন টাইপের কোশ্চেন থাকে। কারণ আপনাদের এমএফএস এর বইয়ের পেজ 1 থেকে লাস্ট পেজ পর্যন্ত আমার জানা আছে কোথায় কি আছে। ওই স্টেপগুলির আলোকে আমি কোয়েশ্চেন ব্যাখ্যা করেছি, এবং এই ব্যাখ্যা করার পরে আমার জাস্টিফিকেশন হচ্ছে, আপনি এই কোয়েশ্চেনে 80% কোয়েশ্চেন আপনার কমন থাকবে, বা আপনি নিজের মতো করে লিখতে পারবেন আপনার প্রিপারেশন থেকে। বাকি 20% কোয়েশ্চেন বা 20 মার্কসের জন্য আপনাকে নিজের মতো করে অ্যানালিটিক্যাল পার্টটাকে জাস্টিফাই, এটা লাস্ট ইয়ার। এবার আমরা একটু স্পিডে যাব। 99, 99-এর কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন মানি ফাংশন, কমন। এটা দুইটা প্রশ্ন কমন। এটা একটা ম্যাথ আসছে, ম্যাথটা মোটামুটি মানে M1 M2, এই ম্যাথ M1 M2 দেখে সবাই M1 M2 করেছে, মানি মাল্টিপ্লায়ার বাই এম নটটা এই জন্য অনেকের প্রবলেম হয়েছে। ডিস্টিংগুইশ বিটুইন স্টক অ্যান্ড বন্ড, এটা এখানে একটা ম্যাথ আসছে, দুইটা ম্যাথ আসছে এখানে। একটা ম্যাথ আসছে আহ M1 M2, আমরা দেখছি 100-এও কিন্তু দুইটা ম্যাথ আসছে। এখানে আবার আরেকটা ম্যাথ আসছে, কুপন বন্ডের একটা ম্যাথ আসছে, আবার এখানে ইন্ড অফ ম্যাচুরিটির একটা ম্যাথ আসছে, কারেন্ট প্রাইসের একটা ম্যাথ আসছে। তার মানে এখানে দুইটা ম্যাথ এখানে দিয়েছে। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন স্টক এন্ড বন্ড, এটা। তারপরে হচ্ছে ইল্ড অফ ম্যাচুরিটি, এটা হচ্ছে কুপন, কুপন প্রাইস, সোজা ম্যাথ। এটা কারেন্ট প্রাইস অফ স্টক, মোটামুটি ভালো ম্যাথ। এই দুইটা ম্যাথের প্রিপারেশনটা আমরা এবার নিব, এবারের পরীক্ষার জন্য এই দুইটা ম্যাথের প্রিপারেশন নিব। এফডিআই কমন, গত বছর আসছে, এবারও দিয়ে দিয়েছে, এই জায়গাটা তো খেতে মিলে। আবার হুন্ডি নিয়ে একটা প্রশ্ন আসছে। তারপরে ফাইন্যান্সিয়াল সিস্টেম, তারপরে আহ তারপরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, লাস্ট ইয়ারে আমরা যেমন ইন্দিরা পেয়েছি, এখানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে প্রশ্ন আসছে। ডিরেক্ট ফাইন্যান্স, ইনডিরেক্ট ফাইন্যান্সের কোয়েশ্চেন আসছে, এগুলি কমন, এগুলি কমন, এগুলি মোটামুটি কমন। হোয়াই ইট ইজ আর্গুড দ্যাট ব্যাংকস আর ডাইং, আমরা এটা পড়েছি, মোটামুটি আলোচনার মধ্যে ছিল। তারপরে হচ্ছে ইসলামী ব্যাংকিং নিয়ে একটা পুরোটা একটা কোয়েশ্চেন আসছে এবারে 99-এ, ব্রিফলি এক্সপ্লেন দ্য অবজেক্টিভস অফ ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভস গুলি কি? হাউ ইসলাম ইন্টারপ্রেটস রিবা, হোয়াই মানি ইজ ট্রিটেড অ্যাজ পোটেনশিয়াল ক্যাপিটাল অ্যান্ড ট্রেডিং মানি ইজ প্রহিবিটেড ইন ইসলাম, হোয়াট আর দ্য মেজর প্রহিবিশনস দ্যাট মাস্ট বি ফলোড while developing a Sharia compliant financial service module, how sukuk is different from commercial bond। কমন প্রশ্ন, আমরা এটা পড়বো, সবগুলি আলোচনা করবো আপনাদের। আচ্ছা, বইতে গেলে আমরা এই কথাটা বলি। শর্ট নোট, শর্ট নোট আসছে 8টা, 8টা থেকে 5টা শর্ট নোট দিতে হবে, এগুলো মোটামুটি কমন আসছে, খুব কঠিন আসে নাই, কঠিন আসে নাই। মানে মিনিমাম 5টা কোয়েশ্চেন আনসার করার মতো ছিল সব কোয়েশ্চেন। অন এন অ্যাভারেজ 100তম ব্যাংকিং প্রফেশনালের তুলনায় 99-এর কোয়েশ্চেনটা ইজিয়ার ছিল, এইটাতে আউট অফ রেঞ্জের কোয়েশ্চেন কম ছিল। একটা দুইটা হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, কিন্তু সেটা লেখার মতো ছিল। 98 একটা ম্যাথ আসছে, এটা হচ্ছে মডিউল 1-এর, আমরা এটা প্র্যাকটিস করবো M1 M2। তারপরে হচ্ছে কেইনসের মানি ডিমান্ড ফাংশনটা আলোচনা করো, আসছে এটা 100-এও আসছে।
অন্যান্য প্রশ্নগুলি ছোট ছোট অ্যাজ ইউজুয়াল ব্রিফ আলোচনা করছি। হ্যাঁ, খুব বেশি কঠিন আসে নাই। এখানে ইল্ড অফ ম্যাচুরিটির একটা ম্যাথ আসছে, সো ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথটা আমরা এবার আলোচনা করব। তারপরে গভর্নেন্স, রাইট দ্য ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে একটা ক্লিয়ার কোয়েশ্চেন আসছে, তো আমরা বাংলাদেশ ব্যাংকের কোয়েশ্চেনটা এবার ঠিকঠাক করে পড়ার চেষ্টা করবো। মানে আমাদের যদি প্রিপারেশন আছে, বাংলাদেশ ব্যাংকের একটা চ্যাপ্টার যেটা আছে সেটা প্রিপারেশন নিব। স্মার্ট রেট, আইআরআর, পর্দে হাসানা, রাহা, ইজি, এগুলি কোনোটাই কঠিন প্রশ্ন না। ডিপোজিট ইন্স্যুরেন্স আসছে, এটার সাথে রিলেভেন্ট বাংকা ইন্স্যুরেন্স আসছে, সো রিলেভেন্ট কোয়েশ্চেনই বলা চলে। 97 এর কোয়েশ্চেনটা যদি নিয়ে আমরা আলোচনা করি, এখানেও একটা ম্যাথ আসছে M1 M2। আহ শুরুর দিকে যে প্রশ্ন ছিল এগুলি মোটামুটি অ্যাজ ইউজুয়াল প্রশ্ন ছিল, এটা হুবহু সেন্ট্রাল ব্যাংকের একটা কোয়েশ্চেন। কেমন স্ট্যাটিক নিয়ে এখানে একটা প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে ম্যাক্রো প্রুডেন্ট এবং রেগুলেশন বলতে কি বোঝো, আমরা এটা আলোচনা করবো, এটা কমন প্রশ্ন। তারপরে হচ্ছে ডাজ দ্য মানি অ্যালাউ পিপল টু ট্রান্সপোর্ট পারচেসিং পাওয়ার, এটা হচ্ছে মাঝখানের একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে। বিএফটিএন, আরটিজিএস, এমএফএস, ইএফটি, কিউআর, কমন কোয়েশ্চেন। এখানে ইনভেস্টমেন্ট পারচেস থেকে, ইনভেস্টমেন্টের চ্যাপ্টার থেকে টিবিল একটা ম্যাথ আসছে, এসটিএম ক্যালকুলেশনের একটা ম্যাথ আসছে, মানে ক্যালকুলেটেড ইল্ড, ইল্ড অফ ম্যাচুরিটির একটা ম্যাথ আসছে। এবং হোয়াট ইজ amortized yield অফ দ্য বিল ইন পার্ট অফ দিস, ইফ এ ব্যাংক পারচেস এত ইউনিট। এখানে আবার আরেকটা ম্যাথ দিয়েছে, অর্থাৎ পুরো একটা ম্যাথ আসছে এখানে। অন্যান্য প্রশ্নগুলি মোটামুটি সোজা আসছে। এর পরের অংশটুকুতে যদি আমি যাই, 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কোশ্চেনে যদি আমরা যাই, 96তে একটা ম্যাথ আসছে M1 M2। তারপরে বাংলাদেশ ব্যাংকে মানে সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন অ্যাক্টিভিটিতে কি ধরনের পারফর্ম করে সেটা নিয়ে প্রশ্ন আসছে। তারপরে উম, আপনার এলোয়ার লাস্ট রিসোর্টের প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম কাকে বলে, এটা কোন কনস্টিটিউশনের উপর বিল্ড আপ করা হয়েছে সেটা আসছে। আর্নিং পার শেয়ার, শেয়ারের ভ্যালু নিয়ে একটা ম্যাথ আসছে। এনপিএসবি বলতে কি বুঝো, ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স এবং বেসিক ব্যালেন্স মধ্যে পার্থক্য কি সেটা আসছে। তারপরে শর্ট নোটের মধ্যে আসছে 7টা। একটা চিমানি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমআরএ। এমআরএ এটা কিন্তু এখানে এখানে কিন্তু আসছে এমআরএ, সুতরাং যারা আগের প্রশ্নগুলো একটু ডিল করেছেন তাদের কিন্তু এমআরএটা আগে জানার কথা। আমাদের মনে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, কিন্তু আগে জানা। ওটিসি মার্কেট কমন, ম্যানেজ ফ্লোটিং রেট, সাস্টেনেবল ফাইন্যান্স, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, এটা একটু কঠিন, এটা অনেকের কমন পড়বে না। মনিটারি পলিসি পলিসি স্টেটমেন্ট, এটা আবার সহজ। এই হচ্ছে মোটামুটি আমাদের এমএফএস এর, যদি বলি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন বা লাস্টের যত 5 বছরের কোয়েশ্চেন আছে, সব বছরের কোয়েশ্চেনের একত্রে অ্যাকুমুলেট ডিসকাশন। ডিসকাশন থেকে আমরা বুঝতে পারছি যেটা, সেটা হচ্ছে ওই যে 80% কোয়েশ্চেন আপনার কমন পড়বে, মানে আর কিছু কোয়েশ্চেন আপনাকে ইন্টেলেকচুয়াল ম্যানারে লিখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করব মানে আউট অফ দা রেঞ্জের কিছু কোয়েশ্চেন কালেকশন কভার করে দিতে। কিন্তু কিছু কোয়েশ্চেন আপনি মাথায় রাখবেন যে কিছু কোয়েশ্চেন নর্মালি একটু ঘুরিয়ে পেরিয়ে এমএফএস এর মধ্যে আসে। লাস্ট ইয়ারের প্রিপারেশনে আমরা এমএফএস এর ম্যাথটা ক্ষেত্রে শুধুমাত্র এমএফএস এর ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র M1 M2 ম্যাথটা কভার করেছি। তো এবারের পরীক্ষা যেহেতু দেখতে পাচ্ছি যেটা, যে পরীক্ষায় কিন্তু স্ক্যাটার্ড কোয়েশ্চেন থাকছে। স্ক্যাটার্ড কোয়েশ্চেন থাকা মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেনকে মার্চ করে দিচ্ছে, অথবা প্রথম চ্যাপ্টারে মানির যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেটার সাথে অন্য একটা চ্যাপ্টারকে মার্চ করে দিচ্ছে। সো আমাদের অ্যাক্টিভিটিতে যখন আমরা যাব, তখন আমরা শেয়ারের যে চ্যাপ্টারটা আছে, বন্ড, স্টক বন্ডের একটা চ্যাপ্টার আছে, সেখানে 2-3টা ম্যাথ আছে ছোট ছোট। আমরা সেই ম্যাথগুলি এবার এডিশনালি প্র্যাকটিস করব, কারণ আমরা দেখেছি এমনও হয়েছে এবিসি
কোয়েশ্চেন আপনি ভালো পারছেন, কিন্তু শুধুমাত্র ম্যাথের প্রবলেমের কারণে আপনি সেই কোয়েশ্চেনটা আনসার দিতে পারছেন। সো শেয়ার বন্ডের ওই দিক থেকে সাধারণত আমার দেখা মতে প্রশ্ন খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে আসে। যেমনটা ধরেন ফাইন্যান্সিয়াল মার্কেট, অথবা প্রথম দিকে যে প্রশ্নগুলি আছে বিশেষ করে 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে একটু ইনিয়ে বিনিয়ে প্রশ্ন আসে, কিন্তু শেয়ার, বন্ড, ডিবেঞ্চারের এই জায়গাগুলি থেকে কিন্তু খুব বেশি পেঁচানো প্রশ্ন আসে। সো আমরা সেই জায়গাটাতে একটু ভালো করে কনসেন্ট্রেট করব। আমরা এবার একটু বইটা আসলে আমাদেরকে কি মিন করাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো এমএফএস এর ক্ষেত্রে। কোনো কারণে কোনো ক্লাসের প্রিপারেশনের জায়গাটাতে মিসিং রাখা যাবে না। মানে আমি একটা ক্লাস করেছি আর একটা ক্লাস, কারণ আমার যে কোনো আমি যখন, কারণ আমার তো প্রতিনিয়ত এটা অ্যানালাইসিস করতে হয়, আমি ডে 1-এ ফুল অ্যানালাইসিস করাটা কখনো আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিনিয়ত এটা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার একটা পর্যায়ে হয়তো আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনটা আবার একটু নেওয়া দরকার, বা এটাতে আমরা একটু আলোচনা করা দরকার। তখন আমি হয়তো পরীক্ষার আগে বা এরও আগে কন্টেম্পোরারি ইস্যুস বা ইম্পর্টেন্ট কোনো ইস্যুস নিয়ে আলোচনা করতে চাই বা করে। সে আলোচনাগুলিতে যারা থাকে তারা পরীক্ষার হলে এক্সট্রা বেনিফিট পায়। আর যারা সে আলোচনাগুলির ক্ষেত্রে থাকে না, তারা সাধারণত ওই যে অ্যাজ ইউজুয়াল প্রিপারেশনের মধ্যেই তাদের কাভারেজটা পায়। আমরা বইটা শেয়ার করেছি, বইটা আপনারা দেখতে পাচ্ছেন? বইটা শেয়ার করেছি, বইটা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। চ্যাপ্টারের আলোচনা যদি আমরা করি, এবার আসি মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের সিলেবাসটা কেমন আছে। মডিউল এ, এখানে মানি অ্যান্ড মনিটরি সিস্টেম। মানি অ্যান্ড মনিটরি সিস্টেম। মানি অ্যান্ড মনিটরি সিস্টেমে আসলে মানি কাকে বলে, টাকার বিভিন্ন ধরনের ফাংশন, ডিমান্ড মানি, সাপ্লাই মানি, ন্যারো মানি, ব্রড মানি, বিভিন্ন ধরনের মানির ক্লাসিফিকেশন এবং মানি ক্রিয়েশনের প্রসেসটা নিয়ে আলোচনা করব মডিউলে। এইটা কঠিন চ্যাপ্টার না, আমরা মোটামুটি আলোচনা করে এটা কাভার আপ করতে পারবো। সোজা চ্যাপ্টার। মডিউল বি, যেটা মডিউল 2 পেমেন্ট সিস্টেম, এটা আসলে খুব সোজা একটা চ্যাপ্টার। শুরুর দিকে এখান থেকে প্রশ্ন আসতো, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন আসতো। শেষের দিকে 99 বা 100 এসে এই কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে ফেলেছে। এটাকে একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেওয়ার টেন্ডেন্সি আসছে। তো আমরাও এটা এখানে আসলে ওই যে অনলাইন বেস যত ধরনের কোয়েশ্চেন আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কিউআর কোড, এনপিএসবি, আরটিজিএস, বিএফটিএম, এসএমএস ব্যাংকিং, কিউআর কোড, এই যত ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথবা ব্যাংকের ট্রানজেকশন রিলেটেড যত ইস্যু আছে, সকল ইস্যু মানে পেমেন্ট মেকানিজমের যত ইস্যু আছে, সকল ইস্যু মডিউল বি তে। মডিউল সি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা ক্লাসিফিকেশন আছে, যদি আপনি ঠিকঠাক ভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওই ক্লাসিফিকেশনটা ধরতে পারেন, আপনার জন্য এই কোয়েশ্চেনটা লেখাটা easier হবে। আপনি খুব সহজেই লিখতে পারবেন, কিন্তু আপনি টাচিনে যেতে হবে, ধরতে হবে ঠিকঠাক করে। এখানে ডিরেক্ট ফাইন্যান্স কাকে বলে, ইনডিরেক্ট ফাইন্যান্স কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য কি, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের টোটাল স্ট্রাকচারটা কেমন, ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের দেশে কিভাবে কাজ করছে, ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার সুপার স্ট্রাকচার কি কাজ করছে, এটা নিয়ে এখানে আলোচনা করব। এটা পুরো চ্যাপ্টারটা আমরা সাধারণত পড়ি না, এটার একটা পার্শিয়াল পার্ট আমরা বাদ দিই, বাকি অংশটুকু কভার করি। মডিউল 4, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, পার্থক্য কি, ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি, একটার সাথে আরেকটা সম্পর্ক, বৈসম্পর্ক, অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আর কি কি প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে, সেগুলো মডিউল 5 হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটা আমি অন্যান্যবার মনে করতাম যে এটাকে একটু শর্টকাট করে আলোচনা।
শর্ট করে নেওয়া, কিন্তু এইবার আমি এইটাকে শর্ট করে আলোচনা জানবো। মানে এই চ্যাপ্টারটাকে আমরা এবার আমাদের আলোচনায় নিয়ে আসবো। আলোচনায় নিয়ে আসার কারণ হচ্ছে, আমি যতটুকু মনে করছি যে 80% কোয়েশ্চেন আপনার কমন থাকছে, 20% আউট অফ ইউর বক্স যাচ্ছে। সেই 20%-এর মধ্যে 10 থেকে 50% কোয়েশ্চেন আপনি চাইলে এই জায়গা থেকে কভার আপ করতে পারেন। সবচেয়ে বেশি এই চ্যাপ্টারটা পড়াতে আমি ইন্টারেস্ট ফিল করছি এই জন্য যে আপনারা খেয়াল করেছেন যে এমএফএস এর কোয়েশ্চেন গুলি কিন্তু টুকটাক ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। দিস ইজ অনলি ওয়ান চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন ঘুরে আসবে না। এটা আমার একটা বেনিফিটেড চ্যাপ্টার এমএফএস এর জন্য, যেখানে আমার এমএফএস এর প্ল্যান করার সময় চিন্তা করছি যে এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন আসবে, সো আমাকে একটু দেখে শুনে অ্যান্সার করতে হতে পারে। মডিউল 5 হচ্ছে এমন একটা মডিউল, যে মডিউলে কোনো ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে না। আপনি বলতে পারেন, ভাইয়া আমি তো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড না, এটাকে আমরা ভালো করে করতে পারবো না?" আমরা প্রথমেই 3টা চ্যাপ্টার, অর্থাৎ আমরা এখন হয়তো সেন্ট্রাল ব্যাংক ধরবো, সেন্ট্রাল ব্যাংকের পরে আমি ফাইন্যান্সিয়াল মার্কেটটা আগে আলোচনা করবো, এনএফএস এর জন্য। এইটাকে আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি ধরবো, কারণ এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার তো দরকার অ্যাকুরেট কোয়েশ্চেনের অ্যান্সার। 3টা ছোট ছোট ম্যাথ করতে হবে। আমি ওই 3টা ম্যাথ আমার মতো করে কাভার আপ করবো, কোনো সমস্যা নেই। ছোট ম্যাথ আমি প্র্যাকটিস করবো, আপনাদেরকে প্র্যাকটিস করতে পারবো ছোট ছোট ম্যাথ। ওই যে রেগুলার ক্লাস, লাইভ ক্লাস সো ইম্পর্টেন্ট। 50 জন এসব, বিশ্বাস করবেন এখন পর্যন্ত আমাদের গ্রুপে মনে হয় 50 জন পেমেন্ট করেছে। 50 জন পেমেন্ট করেছে, পার্টিসিপেন্ট প্রেজেন্ট হচ্ছে 29। হয়তো 50 জনের মধ্যে 40 জন হবে এমএফএস এর, তাহলে বাকি 10 জন 12 জন কিন্তু প্রেজেন্ট না। ঠিক আছে, প্রেজেন্ট হওয়াটা খুব জরুরি। আমরা কিন্তু গত বছর যেই প্যাটার্নে এমএফএস টা প্ল্যান করেছিলাম, এই বছর কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করব। গত বছরটা যেমন আমি ফাইন্যান্সিয়াল মার্কেটের উপর এমফাসাইজ কম দিয়েছি, এটা আমি এই চ্যাপ্টারের উপর বেশি এমফাসাইজ, কারণ এই চ্যাপ্টার আমাকে হুবহু কোশ্চেন কমন ফেলাবে। কঠিন হবে না, আমরা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করব। সো আপনাদের কাছে কঠিন মনে হবে না, ক্লাসে থাকলে ইজিয়ার হবে। আবার আরেকটা স্ট্রং জোনের চ্যাপ্টার হচ্ছে মডিউল 6, যেটাকে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম হবে। আপনাদেরকে আমি আজকের গ্রুপে একটা রেকর্ডিং শেয়ার করব ইসলামী ব্যাংকিং নিয়ে। ইসলামী ব্যাংকিং এর A to Z একটা রেকর্ডিং শেয়ার করব। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ওই রেকর্ডিংটা আছে। আহ, এটা ইসলামী ব্যাংকিং এর ওই রেকর্ডিংটা, মানে 2টা পার্ট হবে, 2টা ক্লাস। আজকে একটা ক্লাস আমরা নিয়েছি, ওই ক্লাসটা আমি গ্রুপে শেয়ার করলে আপনারা একটু সবাই রেকর্ডিংটা শুনবেন। এটা হচ্ছে আপনাদের প্রাইম রেসপন্সিবিলিটি। ওই রেকর্ডিংটা আপনারা শুনবেন কেন? ওই রেকর্ডিংটা আপনি শুনবেন শুধুমাত্র আপনার এমএফএস এর মডিউল 6-এ এক্সপার্টিস করছেন। সোর্স অফ শরিয়া ল, আপনি দেখবেন আমি একদম প্রাণবন্ত ভাবে ব্যাখ্যা করেছি, ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে 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 ব্যাখ্যা করছি। কেউ যদি রেকর্ডিংটা শুনে, তাহলে কারো সোর্স অফ শরিয়া ল বুঝতে অসুবিধা হবে। ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, প্রিন্সিপালস অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস, 4 প্রিন্সিপাল নিয়ে আমি সুন্দর করে আলাদা 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 করে ব্যাখ্যা করেছি। ইসলামী ব্যাংকিং এর যে মেকানিজম গুলি আছে, ডিপোজিট মেকানিজম, ইনভেস্টমেন্ট মেকানিজম, ক্লিয়ার করে আমি ওখানে ব্যাখ্যা করছি। 1 ঘন্টা 28 বা 30 মিনিটের রেকর্ডিং আমি আপনাদের, স্টিল এই কথা বলছি, কথা বলার মাঝখানে আপনাদের গ্রুপে শেয়ার করেছি, পেইড গ্রুপে। ডেফিনেটলি পেইড গ্রুপে আমি রেকর্ডিংটা দিয়েছি। আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই রেকর্ডিংটা নিজেরা একটু শুনবেন। নট অনলি যে এমএফএস পরীক্ষা, এটা আপনার ইটারনাল পিসের জন্য এটা ভালো কাজ করবে, কারণ এটা অনেকগুলি ইনফরমেশনকে একত্রে এখানে অ্যাড করানো হয়েছে। আমি শেয়ার করেছি ইসলামী ব্যাংকিং পার্ট 1 নামে একটা রেকর্ডিং শেয়ার করেছি। কেউ যদি মনে করেন ভাইয়া এটার একটু সিনপসিসটা আপনি আমাকে দেন, তাহলে আমরা গ্রুপে শেয়ার করে দিচ্ছি।
বাট মনে রাখতে হবে, এ- মনে রাখতে হবে, মনে রাখতে হবে ওই রেকর্ডিংটা আপনি এমএফএস এর মডিউল 6টার জন্য শুনছেন। তাহলে আমি মডিউল 6 নিয়ে আলোচনা করব। আমি একটা ছোট্ট সিঙ্গেল ক্লাসে পুরো কভার আপ করে ফেলবো যারা ওই রেকর্ডিংটা সুন্দর করে শুনবে। মডিউল 7, এটা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এই যে দেখেন এখানে এম আর এ সরাসরি আছে, সুতরাং কমন আনকমন না। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল এন্ড মনিটারি সার্ভিস, এখানে বাংলাদেশ ব্যাংকের রোল, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোল, ইদ্রা রোল এবং এমআর এর রোল নিয়ে আলোচনা করা। এটা আমার পছন্দের একটা চ্যাপ্টার, আমরা এই চ্যাপ্টারটাও ভালো করে পড়বো। তাহলে যদি আমি বলি যে আমরা আসলে একদম সুন্দর করে কি কি পড়তে চাচ্ছি, এটা পড়বো। এখান থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকে। ইসলামিক ফাইন্যান্সে মডিউল 6 আমি এক্সপার্ট হব, যে কোনো প্রশ্ন আমার আসলে অ্যান্সার করতে পারবো। মডিউল 5, এটাতে আমি একটু সুন্দর করে পড়বো এটা, এবারের পরীক্ষার জন্য এডিশনালি প্রেশার দিয়ে। মডিউল 4 অ্যাজ ইউজুয়াল ছোট একটা চ্যাপ্টার। মডিউল 3, এটাকে একটু আমি শর্ট করব। মডিউল 2 ছোট চ্যাপ্টার, খুব বেশি আলোচনা করার আসলে এখানে সুযোগ নেই, বাট এখানে আমরা কিছু ইনফরমেশন গেদার করব, মানে আউট অফ বক্স চিন্তা করে এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব। আমরা যখন চ্যাপ্টারে যাব তখন দেখব এই চ্যাপ্টারে আসলে খুব বেশি কিছু নাই, দুইটা তিনটা প্রশ্নের বেশি নাই। আমরা আগের বছর বইয়ের উপর ডিপেন্ড করেই ছিলাম, এর বাইরে আমরা পেমেন্ট মেথডে যারা নতুন কোনো সিস্টেম নতুন কিছু অ্যাড হতে পারে সেগুলি নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করিনি। এবছর আমরা সেগুলি নিয়ে অ্যানালাইসিস করব। আপনারা দেখেছেন প্রফেশনাল কমিউনিটিতে আমাদের মনে হয় এআইবি এর একজন একটা ইনফরমেশন শেয়ার করেছে। ইবিএল এ কারা আছেন? ইবিএল এ কেউ আছেন? এখানে আছে আমাদের প্রফেশনাল কমিউনিটিতে একটা মেসেজ শেয়ার করেছে সম্প্রতি, আজকে 2:57 মিনিটে। আবির আবির হোসেন আমাদের এআইবি স্টুডেন্ট, আগে গত বছর যে AIB সম্প্রতি দেশে প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক। এটা কিন্তু এমএফএস এর জন্য একটা শর্ট নাম। হোয়াট ইজ সোশ্যাল কারেন্সি কার্ড? আমরা যে বইগুলি মার্কেটে পাই, ডেফিনেটলি এটা প্রথমবারের মতো চালু করেছে, তার মানে এটা রিসেন্ট ইস্যুতে চালু করেছে। যারা বই তৈরি করে ফেলেছে এটা কিন্তু সেই বইতে অ্যাড করার কোনো সুযোগ নাই। কন্টেম্পোরারি এমন কিছু ইস্যু কিন্তু আপনাকে মনে রাখতে হবে এমএফএস এর জন্য, যেটা আপনাকে পরীক্ষার হলে হেল্প করবে। মানে ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন ইস্যুতে আপনি আপডেটেড থাকতে হবে। যদি আপনি আপডেটেড থাকতে পারেন, দেন ইউ উইল গেট এক্সট্রা বেনিফিট ফ্রম এক্সাম। মডিউলে মানি অ্যান্ড মনিটরি সাপ্লাই সিস্টেম, এখানে ডিফারেন্ট টাইপস অফ মানির কথা বলা হয়েছে। মানি কিভাবে ক্রিয়েশন করা হয়, তারপরে বিভিন্ন ধরনের মানির মধ্যে কি কি মানি থাকে, মানি, ডিমান্ড অফ মানি, সাপ্লাই অফ মানি, ন্যানো মানি, ব্রড মানি, কমন প্যাটার্ন, কমন জিনিস আমরা আমাদের মতো করে আলোচনা করলে কাম করতে পারি। তাহলে আমরা প্রিপারেশন প্ল্যানে রেগুলার চ্যাপ্টার ওয়াইজ যে প্রিপারেশনটা নিব, তার বাহিরে আমরা আউট অফ দ্য বক্স কিছু কনসেপ্টকে নেওয়ার চেষ্টা করব, আউট অফ দ্য রেঞ্জ কিছু ইস্যুকে মাথায় নেওয়ার চেষ্টা করব। আর চ্যাপ্টারগুলির ক্ষেত্রে তিনটা চ্যাপ্টারকে আমি বেশি হাইলাইটেড করবো। এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যদিও দেখে মনে হচ্ছে 2 লাইন, এগুলি থেকে উল্টাপাল্টা প্রশ্ন করে, মানে পেঁচায় অন্যদিকে প্রশ্ন নিয়েছে। ফাইন্যান্সিয়াল সিস্টেম তো ধামায় অন্যদিকে প্রশ্ন নিয়েছে। এই যে আপনার কারেন্সি টারেন্সি ইনফ্লেশন ফিনফ্লেশন এগুলি মেগুলি যা মিলায় প্রশ্ন করছে সব এই 2টা চ্যাপ্টার থেকে পেঁচায় প্রশ্ন করছে। মানে এই 2টা চ্যাপ্টার থেকে পুরা পেঁচায় প্রশ্ন করে, মানে ফাইন্যান্স, ইকোনমিক্স, এগুলিকে সব এক করে মডিউল সি এবং মডিউল ডি নিয়ে প্রশ্ন করে। সো পারতপক্ষে আমি এটাকে একটু ডিসরিগার্ড করবো, কিন্তু বেসিকটা লাগবে, যেমন ডিরেক্ট এবং ইনডিরেক্ট ফিনান্সের বেসিকটা লাগবে। সো যেহেতু এই 2টা চ্যাপ্টারকে একটু ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে, আমি এই দিকে খুব বেশি মুভ করবো না। আমার কনসেন্ট্রেশনের বিষয় থাকবে মডিউল 7, এখান থেকে খুব বেশি উল্টাপাল্টা প্রশ্ন করে না। মডিউল 6 আমি এটা স্ট্রংলি পড়বো। মডিউল 5 ফাইন্যান্সিয়াল মার্কেট ভালো করে পড়বো। মডিউল 1 মানি অ্যান্ড মানিটারি সাপ্লাই, এবং মডিউল 2 পেমেন্ট সিস্টেম। এই 5টা চ্যাপ্টারে মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ, মডিউল 2 থেকেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ধরে না, এখানে উড়াধুরা প্রশ্ন করে। মানে মডিউল 2, 3, 4 এখান থেকে টপিকসটা যত সুন্দর মনে হয় পরীক্ষার হলে প্রশ্ন করে উল্টাপাল্টা।
মডিউল এ থেকে উল্টাপাল্টা প্রশ্ন করে না, মডিউল 5 থেকে উল্টাপাল্টা প্রশ্ন করে না, 6 থেকে উল্টাপাল্টা প্রশ্ন করে না, 7 থেকে উল্টা, এই 4টা মডিউল আমি ঠিকঠাক করে পড়বো। ওই যে 20-র যে গ্যাপটা আমি চিন্তা করছি মাথায়, সেইগুলি আসলে এই মডিউল 3, 4, 5 থেকে ধরে, সরি 2, 3, 4 থেকে ধরে। আমি যদি 1, 5, 6, 7 ঠিকভাবে শেষ করতে পারি, তাহলে আমি 4 সেট কোয়েশ্চেন একদম সুন্দর করে লিখতে পারবো বইতে। শর্ট নোট থাকলো, 5 সেট কোয়েশ্চেন হয়ে গেল। খুব বেশি প্রেসার বা মানে মেন্টাল ডিপ্রেশনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর 2, 3, 4 আমি পড়বো না এমন কিন্তু বলি নাই, 2, 3, 4 আমি পড়বো, এই কম্পারিজন গুলো আমি দেখবো। তখন এখান থেকে যতটুকু কমন প্রশ্ন পড়ে, যতটুকু আমি লিখতে পারি কনভিনিয়েন্ট, সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিব অন অ্যান অ্যাভারেজ। ফুল পরীক্ষার কোয়েশ্চেনটা আমি 100%ই অ্যান্সার করে আসতে পারি। এনি অবজারভেশন, কোয়েশ্চেন, বই, প্ল্যান, সকল কিছু শেষ। এবার আপনাদের অবজারভেশন বলো, মানে আমি এভাবে এগোতে চাচ্ছি, আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? ঠিক আছে জাকির ভাই। আচ্ছা, আ- খুবই ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন, মানে এত সুন্দর করে গুছিয়ে বললেন আপনি। আমরা মনে হয় এভাবে এগোতে পারলে আমরা ভালো করতে পারবো। আর ম্যাথ গুলো একটু মানে আমাদেরকে মনে হয় গুরুত্ব দিতে হবে। জি, হ্যাঁ, যদি এই ম্যাথ চ্যাপ্টার, করা যায় তাহলে তো ওইখানে তো আর মার্কস কাটার কোনো সুযোগ নেই। রাইট। হুম, সেটাই। ম্যাথটুকু যেটা আছে, ম্যাথটা আমরা এবার একটু আগে আগে করে ফেলবো, কারণ আমি আপনাদের স্টার্টিং চ্যাপ্টারটাই ধরবো, 7, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটরি সিস্টেম। এটা ধরার পরে আমি 5 নম্বর চ্যাপ্টারে চলে যাবো, ম্যাথে চলে যাব। 5 নম্বরের পরে ইন দ্য মিন টাইম আপনাদেরকে ইসলামী ব্যাংকিংটা আমি যেই রেকর্ডিংটা দিচ্ছি সেটা শোনার পরে এই চ্যাপ্টারের আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি একটা কাজ করব, এই চ্যাপ্টারের সিনপসিসটা গ্রুপে অ্যাড করে দিব, মডিউল সি, আপনাদের পড়াটা যেটা হবে। তাহলে আপনারা ওই রেকর্ডিংটা শুনলে এই পড়াটা কিন্তু নিজের একটু রিসাবল করে ফেলতে পারবেন, বুঝতে পারবেন যে কি বলছে, কি কোথায় কি বলছে না আমি বলছে। আপনার অ্যানালাইসিসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 1 নম্বরে সবসময় একটা অঙ্ক থাকছে, তাই না? রাইট, রাইট। 1 নম্বরে ওই যে M1 M2 দিয়ে একটা অঙ্ক, আমি জানি না সব যদিও সময় থাকে। ডিটেলসটা, এখানে কিন্তু একটা অঙ্ক থাকছে। আর মানে 5, আপনার হচ্ছে বন্ড নিয়ে একটা অঙ্ক থাকবে, এটাই এটা 5, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক কারণ বন্ড খুব 5, সেটা ইম্পর্টেন্ট একটা 5, চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার। জি জি জি, জি জি জি, এটা থাকবে, এটা মানে আমি তো একটা কোর্স করছি ঢাকা ভার্সিটিতে, আমি দেখছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওইখানেও খুব গুরুত্ব দেয় তারা। সুতরাং এখান থেকে একটা কোশ্চেন হবে, মানে ম্যাথ আসবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে এই দুটো ম্যাথ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে তো আমাদের দুইটা ম্যাথ কমন, আর একটা যদি কমন পড়ে যায় তিনটা, তাহলে 3, 6, 18 কমপক্ষে তো ওইখানে হাত দেওয়ার আর জায়গা থাকবে না। হ্যাঁ, আমরা সেটাই করব, যে এই দুইটা চ্যাপ্টারের ম্যাথ যেহেতু আছে এগুলি আমরা আগে করবো, এটা সেশন এই মানে সরিয়া রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আগে শেষ করে তারপরে আমরা ম্যাথ দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের ম্যাথের কাভারেজটা আগে শেষ করে ফেলবো, তারপর অন্য চ্যাপ্টারটা দিব। ইসলামী ব্যাংকিং এর শিটটা আমি দিয়ে দিলে এটা আপনারা নিজেরা একটু প্রিপারেশন নেবেন, যাতে পরে আমি এটা রিভিউ করতে পারি, এটা নিয়ে যাতে আমাকে খুব বেশি প্রেশার নিতে না হয়। ইসলামী ব্যাংকিংটা একটা আবার আপনার জন্য লুপ হোল, মানে আপনার জন্য একটা বেনিফিটেড পয়েন্ট এখানে মনে রেখে। আপনি বলছেন যে ভাই আমি কনভেনশনাল ব্যাংকে চাকরি করছি, ইসলামী ব্যাংকিং খুব জানা দরকার। মডিউল 6টা যদি আপনি সুন্দর করে জানেন, এখান থেকে 25 মার্কস আপনার কমন পড়বে। একটা বড় প্রশ্ন আসবে, একটা মিনিমাম একটা শর্ট নোট আসবে। গত বছর 2টা শর্ট নোট আসছে। সো 2টা শর্ট নোট যদি একটা চ্যাপ্টার থেকে আসে, এবং এই কনসেপ্টগুলি যদি আমরা নিজেই বুঝি যে এটা আসলে কোন কনসেপ্ট, কি কনসেপ্টটা বুঝতে পারলে আমি আসলে লিখতে পারি এটা, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবেন মডিউল 6 থেকেও। মানে যদি জেনে বুঝে যেতে পারেন, এটা কিন্তু আপনি পরীক্ষা হলে বেনিফিটস দিবে। সো 2 চ্যাপ্টারে আমাদের ম্যাথ থাকবে, 1 and 5, এই 2টা চ্যাপ্টার থেকে আমি ম্যাথ করব। আর বাকি আমি যে চ্যাপ্টারগুলিকে হাইলাইটেড করব বা পছন্দের তালিকায় রাখবো সেটা হচ্ছে 1, 2, 5, 6, 7। এই 5টা চ্যাপ্টার আমি বেশি ভালো করে পড়বো। 3 এবং 4কে আমি অন অ্যান এভারেজ চ্যাপ্টার ধরবো, কারণ এখানে আমি প্রিজিউম করছি যে এখান থেকে প্রশ্নগুলো একটু পেঁচিয়ে আসা সম্ভাবনা। আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা মডিউল 7টাই স্টার্ট করব। আপনাদের মানে আপনাদেরকে একটু মানে পরিচিত করানোর জন্য আমরা একটু স্টার্ট।
জাকির ভাই, কালকের ক্লাসের কি আহ, মানে শিটটা আমাদেরকে আপনি শেয়ার করেছেন? না, কালকের ক্লাসের শিটটা আমি শেয়ার করি নাই। কালকের ক্লাস নর্মালি আমাদের ইকোনমিক্স। ফ্রাইডেতে একটু টাইম দিতে হবে, কারণ ফ্রাইডের শিটটা যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস থাকে। ফ্রাইডের যেমন আপনাদের টোটাল শিটের কাজটা, অ্যাকুমুলেশনের কাজটা যেটা, সেটা হচ্ছে আজকে আমরা ধরবো ক্লাসের পরে। যদি আগে প্রিপেয়ার থাকে যেমন তখন শেয়ার করাটাই প্রবলেম হয় না। যেটা আমাদের নতুন করে প্রিপেয়ার করতে হয়, কারণ সবগুলি ক্ষেত্রে যেহেতু আমরা স্টার্ট করেছি, প্রথম একটা উইক বা দুইটা উইক এরকম একটু প্রবলেম হবে, যেহেতু নতুন কোয়েশ্চেনের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, অ্যাটাচ করতে হচ্ছে। যখন আমাদের এটা একটা রেগুলারেশনে চলে আসে তখন আর ঝামেলা হয় না। শীতের ক্ষেত্রে হয়তো আপনাদের একটা প্রেস ডে আমাকে দিতে হবে। ধরেন ফ্রাইডের শীটটা, স্যাটারডের শীটটা সানডে মর্নিং এর মধ্যে আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের তো আসলে প্রিন্টের ইস্যু থাকে, প্রিন্টটা কভার করতে পারবো, বাট রেকর্ডিংটা আমি আপডেটেড ওই দিনেই রেকর্ডিংটা কভার আপ করে ফেলতে পারবো, মানে রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। শীটটার ক্ষেত্রে আপনারা হয়তো একদিন আমাকে মাঝখানে টাইম দিতে হবে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে। না, ঠিক আছে, মানে আমরা পরদিন, অ্যাটলিস্ট পরদিন বা তার পরদিন পেলেও আপনি যা পড়াচ্ছেন ওটার সঙ্গে একটু চোখ বুলিয়ে নিলে আমার মনে হয় পড়াটা সঙ্গে সঙ্গে হয়ে গেল আর কি। হ্যাঁ, কারণ মানে টাটকা একটা জিনিস দেখে নেওয়ার মধ্যে আসলে মাথায় থাকবে আর কি। কালকে যেমন আপনি ইকোনমিক্স পড়াচ্ছিলেন, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আমি খুব এনজয় করছি। এখন শীটটা পেলে ধরেন ওই বিষয়গুলো আচ্ছা, আমরা একটু। ইকোনমিক্স এর শিটটা আমি শেয়ার করে দিই। আমি হয়তো আমার মানে কমিউনিকেশনের জন্য ইকোনমিক শিট ইজ রেডি, এটা আমি ক্লাসের পরে শেয়ার করে দেবো, এটা রেডি আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাসকমের রেকর্ডিং ক্লাস শেয়ার করব। বাসকমের ক্ষেত্রে মানে আমাদের একটা প্রবলেম হয়েছে, আপনারা দেখেছেন কালকে ক্লাসে প্রচুর ইন্টারাপশন ছিল। তো ওই ওইটা নিয়ে একটু কাজ করতে হয়, মানে সব ইন্টারাপশনকে কাভার করে একটা রেকর্ডিং এ নিয়ে আসতে, এটাতে মানে একটু কাজ করতে হয়। দ্যাটস ওয়াই বিজনেস কমিউনিকেশনে কালকে আপনার রেকর্ডিংটা পান নাই, আজকে পেয়ে যাবেন, আজকে দুইটা সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন। রেকর্ডিংটা আপনারা নর্মালি কারেন্ট ডেটে পাবেন, আর সিনপসিসটা হয়তো একটা ডেট ডিলে নিতে পারে। কারণ আমি আসলে আগে আমাদের সাথে ওই যে আমি ট্রাই করেছি অন্য কেউকে দিয়ে কাজ করানোর, কিন্তু সেই কাজটা হয়ে ওঠে না ঠিকঠাক, মানে একটু প্রবলেম থেকে যায়, পরবর্তীতে আরো প্রশ্ন শুনি, সেজন্য আমি এটাকে বাদ দিয়েছি, আমার নিজের মতো করে কাজ করি। যেন একটু মাঝে মাঝে হয়তো একটু টাইম লাগবে। আমরা এখন পড়ার চেষ্টা করছি এমএফএস এর মডিউল 7, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটরি সিস্টেম। এখানে প্রথম প্রশ্নটা, এখানে অনেকগুলি প্রশ্ন আছে, হয়তো 5 6 7টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ বাংলাদেশ ব্যাংক, রাইট দ্য ফাংশন অ্যান্ড অবজেক্টিভস অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি আমার চেয়ে আপনারা ভালো জানেন। বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটরি অথরিটি। ইন দ্য স্টেট অফ বাংলা, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বিআইএস এর একটা ডেফিনেশন দেওয়া আছে সেন্ট্রাল ব্যাংকের নামে। এ সেন্ট্রাল ব্যাংক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্যাংক ইন এনি কান্ট্রি টু হুইচ হ্যাজ বিন এনট্রাস্টেড দ্য ডিউটি অফ রেগুলেটিং দ্য ভলিউম অফ কারেন্সি অ্যান্ড ক্রেডিট ইন দ্যাট কান্ট্রি। কোন একটা কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ওই ব্যাংক, যে ব্যাংক সে দেশের কারেন্সি ভলিউমকে কন্ট্রোল করে এবং ক্রেডিট মেকানিজমটাকে কন্ট্রোল করে। মূলত সেন্ট্রাল ব্যাংকের কিন্তু এই দুইটা কাজ। একটা হচ্ছে কারেন্সি ভলিউমটাকে মানে মুদ্রা ম্যানেজমেন্ট করে, আর হচ্ছে ঋণ ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করে। এখন এই দুইটা কাজ করতে গিয়ে আমাদের সেন্ট্রাল ব্যাংক ব্যাংকগুলির উপর বিভিন্ন রেগুলেশন আরোপ করে, এইটা এই নিয়ম করে, এই নিয়ম করে, মনিটর করে, অডিট করে, এই বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলি করে। বাট সকল অ্যাক্টিভিটিস এর মূলে হচ্ছে কোন একটা দেশের, আমাদের দেশের কারেন্সি ভলিউম এবং ক্রেডিটটাকে ম্যানেজ করা, কন্ট্রোল করা, স্টেবল রাখার কাজ করে সাধারণত কোন একটা দেশের যে ব্যাংক, সেই ব্যাংক কি সেই দেশের সেন্ট্রাল ব্যাংক বলা হয়। আর আমাদের দেশের যেহেতু সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সো বাংলাদেশ ব্যাংক আমাদের এই কারেন্সি ভলিউমটাকে ম্যানেজ করে, ক্রেডিট ম্যানেজ করে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এনশিওর করার চেষ্টা করে। একটু মুখস্থ করতে হবে, বাট এই কথাটা লিখতে হবে। বাংলাদেশ ব্যাংকটা সেন্ট্রাল ব্যাংক হিসেবে এস্টাবলিশড হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর। কিসের মাধ্যমে? এনঅ্যাক্টেড অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, প্রেসিডেন্ট অর্ডার নং 127/1972। এটা একটু কষ্ট করে হলেও লিখতে হবে পরীক্ষা হলে। Bangladesh Bank is the responsible for regulating and supervising the country's monetary and financial system. আরো সুন্দর করে যদি লিখেন তাহলে এটা হচ্ছে একদম স্মার্ট লেখা। তাহলে আমরা আসলে হোয়াট ইজ বাংলাদেশ ব্যাংক?
এইটা যদি বলতে যাই বা এটা নিয়ে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আসলে আমার এখানে ফাইন্যান্সিয়াল সিস্টেম, মনিটরি সিস্টেম, কারেন্সি ভলিউম, ক্রেডিট ম্যানেজমেন্ট, মূলত এই চারটা জিনিসকে যদি আমি অ্যাড করি, এই চারটা জিনিসকে অ্যাকুমুলেট করে যদি আমি একটা ডেফিনেশন দাঁড় করে, তাহলে হয়ে যায়। চারটা জিনিসকে অ্যাড করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে কারেন্সি ভলিউমটা যেটা আছে সেটা কিন্তু আমার এই মনিটরি ফাইন্যান্সিয়াল সিস্টেমের পার্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট আবার ফাইন্যান্সিয়াল সিস্টেমের কাজ। তাহলে মূলত সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো একটা দেশের যেই ব্যাংক সে দেশের মনিটরি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমকে সুপারভাইজ করে, রেগুলেট করে, মনিটর করে, সেই ব্যাংককে সে দেশের সেন্ট্রাল ব্যাংক বলে। বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের দেশের মনিটরি এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে সুপারভাইজ করে, রেগুলেট করে, মনিটর করে, দ্যাটস ওয়াই বাংলাদেশ ব্যাংককে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বলে। একদম সুন্দর অ্যান্সার। দুইটা ওয়ার্ড মনে রাখা, একটা হচ্ছে মনিটরি সিস্টেম আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই দুইটা সিস্টেমকে বাংলাদেশ ব্যাংক রেগুলেট করে। মনিটর আমি নতুন করে একটা ওয়ার্ড এড করেছি, রেগুলেট করে। রেগুলেট করার ভিতরে যদি মনিটর থাকে, রেগুলেট করে, মনিটরিং করে, সুপারভাইজ করে। সুপারভাইজ করে কোন একটা দেশের মনিটরি এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে স্টেবল রাখে যে ব্যাংক, সেই ব্যাংকে সে দেশের সেন্ট্রাল ব্যাংক বলে। বাংলাদেশ ব্যাংক আমাদের জন্য এরকম কাজ করে, দ্যাটস ওয়াই বাংলাদেশ ব্যাংকে আমাদের সেন্ট্রাল ব্যাংক বলে। আরেকটু সুন্দর করে যদি এবার যদি মনে করেন যে আরেকটু ব্যাখ্যা করে বলবেন, অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক আমাদের দেশে কারেন্সি ভলিউম এবং ক্রেডিট ম্যানেজমেন্টের কাজটা ঠিকঠাক ভাবে মনিটর বা সুপারভাইজ করার চেষ্টা। দ্যাটস অল অ্যাবাউট বাংলাদেশ ব্যাংক। এতটুকু লিখলে স্মার্টলি বাংলাদেশ ব্যাংক কাকে বলে এইটার অ্যান্সার কভার আপ হয়ে যায়। দেন নেক্সট, দ্য মেইন ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মেইন ফাংশনগুলি কি? প্রথমে যে ফাংশনগুলির কথা বলছি, এগুলি আসলে বাংলাদেশ ব্যাংক অর্ডারের সেকশন 7 অনুযায়ী আমি বলছি। প্রথমে কি করছে, একটু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট মনিটারি পলিসি। একটা দেশের মনিটারি পলিসিটিকে ফর্মুলেট করে এবং ইমপ্লিমেন্ট করে। ফর্মুলেট করা মানে তৈরি করা, ইমপ্লিমেন্ট করা মানে বাস্তবায়ন করা, তৈরি এবং বাস্তবায়ন। টু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট ইন্টারভেনশন পলিসি ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে মনিটর করার কাজও সেন্ট্রাল ব্যাংক করে, এটা তার একটা ফাংশন। টু গিভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টকে বিভিন্ন ধরনের মনিটরি, ফিসক্যাল এবং বিভিন্ন ইস্যুতে অ্যাডভাইস প্রদান করে, মানে গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করে। টু হোল্ড অ্যান্ড ম্যানেজ দ্য অফিসিয়াল ফরেন রিজার্ভ অফ বাংলাদেশ। বাংলাদেশের ফরেন রিজার্ভটা ম্যানেজ করে। 4, to promote, regulate, and ensure a secure and efficient payment system, including issue of banknotes and other things. কোন একটা কান্ট্রির পেমেন্ট সিস্টেমটাকে ঠিক রাখে, আরটিজিএস, বিএফটিএন, রেগুলেটরি অথরিটির আরো যতগুলি সিস্টেম আছে, কিউ কার্ড, কিউ কোড, যত রকম পেমেন্ট সিস্টেম আছে কোন একটা কান্ট্রির, সকল পেমেন্ট সিস্টেমটাকে রেগুলেট করে, সুপারভাইজ করে, মনিটর করে, সেখানে কোনো এরর হলে সেটা সলিউশন করে। পেমেন্ট সিস্টেমটাকে লাইভ রাখে, পেমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। টু রেগুলেট অ্যান্ড সুপারভাইজ ব্যাংকিং কোম্পানিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কোনো একটা দেশের যতগুলি ব্যাংক কোম্পানি আছে, যতগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, সেগুলিকে রেগুলেট করে, সুপারভাইজ করে। এই 6টা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মেইন ফাংশন। 6টা কাজ আমাকে বলতে হবে একজন, একটু পরে আমি জিজ্ঞেস করব। প্রথম হচ্ছে, যদি আপনি মনে করেন যে ভাইয়া আমার ওয়ার্ড গুলি মনে আছে, কোনো সমস্যা নেই। মনিটারি পলিসিটা অ্যাডাপ্ট করে এবং এটাকে প্র্যাকটিস করে। মনিটারি পলিসি 1 নম্বর কথা। কোন একটা দেশের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ম্যানেজ করে, 2 নম্বর কাজ। গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করে, 3 নম্বর। দেশের রিজার্ভটাকে ম্যানেজ করে, 4 নম্বর। নিচের দিকে 2টা পয়েন্ট রয়ে গেছে, আরো নিচের দিকে আমরা যদি ওই পেজে যাই, কোন একটা কান্ট্রির পেমেন্ট সিস্টেমটাকে ঠিক রাখে। তারপরে কোন একটা দেশের যত ব্যাংক অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাদেরকে সুপারভাইজ করে। এই হচ্ছে 6টা কাজ। কেউ একজন জাস্ট পয়েন্টগুলি বললেই হবে।
কেউ একজন কি বলতে পারবেন? যে কোনো একজন, জাস্ট নিজের মতো করে বললে হবে। আমি বলতে চাই। হ্যালো। জি, শুনছি ভাইয়া। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। হ্যাঁ, যেমন ফাংশন গুলো হচ্ছে ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট মনিটারি পলিসি। ওকে। মনিটারি পলিসিটাকে ফর্মুলেট করে, ইমপ্লিমেন্ট করে, রেগুলেট করে পেমেন্ট সিস্টেমটাকে। ওকে। আর যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে দেশে, সেগুলোকে সুপারভাইজ করে, আর গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে কাজ করে। আর হচ্ছে আমাদের যে দেশের রিজার্ভ, এটাকে ম্যানেজ করে, মেনটেন করে, এবং এটাকে আরো মানে বিল্ড করার জন্য কাজ করে। এই ফরেন এক্সচেঞ্জ বেসিক্যালি। মার্কেটটাকে ম্যানেজ করে। হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে। থ্যাংক ইউ। ভেরি ভেরি গুড। ভাইয়া থ্যাংক কি ইউ। বলছিলেন? ইকবাল ভাই বলছিলেন? জি, আমি হাসান মাহমুদ ইকবাল। আচ্ছা। হাসান মাহমুদ ইকবালের সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি দিকটা কি ছিল বলার ক্ষেত্রে, উনি কিন্তু, আমি শিটটা ওপেন করে রেখেছি কারণ আমি মানে নর্মালি যেটা হয়, আমি আপনাদেরকে যখন যে কোয়েশ্চেনটা, আমি কিন্তু সব কোয়েশ্চেন বলি না যে আপনারা একটু রিপিট করেন। আমি ওই কোয়েশ্চেনই আপনাদেরকে বলি আপনারা একটু রিপিট করেন, যে কোয়েশ্চেনটা ওই চ্যাপ্টারের কি পয়েন্ট, যেটার উপর বেস করে ওই চ্যাপ্টারটা মুভ করে, আমি কিন্তু ওই কোয়েশ্চেনটাই সাধারণত আপনাদেরকে দিয়ে আবার রিপিট করাই। ইকবাল ভাই যেটা করেছে সেটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। উনি শীটের দিকে তাকিয়ে কিন্তু বলে নেই, কারণ উনি প্রথম পয়েন্ট বলেছে মনিটারি পলিসি, তার পরের পয়েন্টটা আমি যদি ভুল না করি তাহলে পেমেন্ট সিস্টেম, তার পরের পয়েন্টটা ব্যাংকিং কোম্পানির কথা বলেছে, তারপরেরটা গভর্নমেন্টের অ্যাডভাইজারের কথা বলেছে, তারপরে রিজার্ভ ব্যাংকের কথা বলেছে। তার মানে এখানে যে আমি যে পয়েন্টগুলি সিরিয়াল করে বলেছি, উনি কিন্তু এই সিরিয়াল করে বলেনি, উনি ওনার মতো করে বলেছে। এই ওনার মতো করে বলা, নিজের মাথায় নেওয়াটা, যে যত বেশি নিতে পারবেন পরীক্ষার হলে সে তত বেশি বেনিফিটস পাবে। ঠিক আছে? মানে থ্যাংক ইউ, খুবই সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। ওকে, এবার চলে আসলাম অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক। এটা হচ্ছে ফাংশন, আর একটা হচ্ছে অবজেক্টিভস। এখন মনে করছেন আপনি ভাইয়া এই ফাংশনের বাইরে কি আর সেন্ট্রাল ব্যাংকের কোনো ফাংশন নেই? আরো অনেক ফাংশন আছে, আমরা যাব, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক অর্ডারে ফিক্স করেছে এই ফাংশনগুলি, সেই জন্য এগুলিকে আমি রাখবোই। এরপরে আমরা আরো নতুন করে আরো বিভিন্ন ফাংশন একটু পরে যখন আলোচনা করতে যাবো, আরো নতুন ফাংশন আপনি অ্যাড করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভস হচ্ছে প্রাইস স্টেবিলিটি রাখা, এটা হচ্ছে একটা অবজেক্টিভস। ফুল এমপ্লয়মেন্ট, দেশের টোটাল এমপ্লয়মেন্টটাকে এনশিওর করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এনশিওর করা। এই যে মার্চ করব, এই করব, ব্যাংকগুলির কারেন্সি প্রবলেম হচ্ছে সেগুলিকে কারেন্সি দিয়ে সহযোগিতা করো, তারল্য সংকটটাকে নিরসন করার চেষ্টা করো, সবকিছু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির প্ল্যানের মধ্য থেকে যায়। ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কাজ করে, টোটাল ইকোনমিক গ্রোথে কিন্তু ব্যাংকগুলি কাজ করে। আপনি যদি বলেন যে ভাইয়া কি আর আমাদের এমন গুরুত্ব আছে, আপনারা মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি তো, মানে ব্যাংকাররা লিখছে আমাদের কোনো দাম নাই, আমাদের এটা নাই, আমাদের ওইটা নাই। কখন লেখে জানে? কখন লেখে? যখন ঈদের সময় অফিস টাইমটা দিয়ে দেয়, বলে বিশেষ ক্ষমতা বলে কয়টা ব্রাঞ্চ খোলা থাকবে, অথবা ফ্রাইডে, লাস্ট ঈদ ছাড়া আর কি অন্য সময় যেটা হতো, ফ্রাইডে স্যাটারডে যদি ছুটি থাকতো, ঈদের ছুটি, রবিবারে অফিস করতে হতো। তখন বলতাম যে ব্যাংকারদের আসলে কোনো শরীর নাই, মায়া নাই, দয়া নাই, ব্যাংকারদেরকে কেউ মূল্যায়ন করে না, বিশেষ করে ক্যাশে যারা কাজ করে, এরকম ফেসবুকে আমরা স্ট্যাটাস পাই। না, আপনাদের প্রায়োরিটি আছে বলেই 2 দিনের পর 3 দিন ব্যাংক বন্ধ রাখাটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব হয়। মানে এটা ইন্টিমেট করছে আপনি টোটাল ইকোনমির একটা বড় অংশে পার্টিসিপেট করছেন। আপনাকে যদি 3 দিন বন্ধ রাখে তাহলে টোটাল ইকোনমি স্টাক হয়ে যাচ্ছে। সো কোনো একটা দেশের ইকোনমিক গ্রোথে ব্যাংক অন্য যে কোনো অথরিটির চেয়ে প্রায়োরিটি ভূমিকা পালন। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, মানে ফরেন এক্সচেঞ্জ, আমরা জানি যে বাংলাদেশের কারেন্সির সাথে ফরেন কারেন্সির সাথে একটা এক্সচেঞ্জের ইস্যু থাকে, কারেন্সি কেনা বেচার ইস্যু থাকে, সেই স্টেবিলিটিটা মেনটেন করার কাজও সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের তাহলে টোটাল অবজেক্টিভস হচ্ছে 5টা। প্রাইস স্টেবিলিটি মেনশন করে, ফুল এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের জায়গাটাকেও নিশ্চিত করে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ম্যানেজ করে, ইকোনমিক গ্রোথ এনশিওর করে, এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করার চেষ্টা করে। এগুলি সুন্দর করে এখানে সুন্দর করে ছোট ছোট করে বলা আছে, আপনি রিডিং পড়লেই বুঝতে পারবেন। 1 নম্বর প্রশ্নটা মোটামুটি আমি আলোচনা করেছি। আমরা নেক্সট দিন শীটটা আমি শেয়ার করবো আপনাদের, নেক্সট দিন 2 নম্বর প্রশ্ন থেকে পরের অংশটুকু ইনশাআল্লাহ। ঠিক আছে? শীটটা আমি দিয়ে দিব, আপনারা গো থ্রু করে নিতে পারবেন, রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব।
নেক্সট উইক থেকে অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাস মানে এমএফএস এর ক্লাসটা আমরা এখানে শেষ করব। পরের ক্লাসটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং। আমরা বেসিক অ্যাকাউন্টিং ক্লাসটা শুরু করব। নামাজের জন্য আমরা একটা ব্রেক দিই। নামাজের ব্রেকের পরে আমার ঘড়িতে এখন বাজে 8:50। আমরা 9:05 বা 9:10 থেকে শুরু করব। মানে আজকে খুব বেশি পড়াবো না, আমরা মোটামুটি ইন্টিমেশন হব কি কি আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে 9:10ই থাকুক। আপনাদের নামাজের জন্য একটু রিফ্রেশের জন্য 20 মিনিটস এর একটা ব্রেক দিলাম। 9 সে কি কি টেনে আমরা বেসিক অ্যাকাউন্টিং স্টার্ট করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।